যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ এবং হ্যান্ড ক্যালকুলেশনের সমস্যা, তাদের জন্য এই ভিডিও। তুমি যদি হ্যান্ড ক্যালকুলেশনের একটা হ্যাক্স আয়ত্ত করতে পারো, তাহলে তোমাকে যে কোনো হ্যান্ড ক্যালকুলেশনে কেউ কখনোই আটকাইতে পারবে না। জাস্ট একটা হ্যাক্স তুমি যদি আয়ত্ত করতে পারো। আর ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ মানে অবশ্যই চান্স পাইতে চাইলে তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনে বস হইতে হবে। হ্যান্ড ক্যালকুলেশনে বস না হইতে পারলে তুমি ভার্সিটিতে কোনোভাবেই চান্স কিন্তু পাওয়া সম্ভব হবে না। সো হ্যান্ড ক্যালকুলেশন তোমাকে পারতে হবে। আর হ্যান্ড ক্যালকুলেশন খুবই ইজি ভাই, একদম ইজি। হ্যান্ড ক্যালকুলেশনে যে একটা হ্যাক্স যদি একবার ধরতে পারো তাহলে একদম ইজি। যে কোনো হ্যান্ড ক্যালকুলেশন একদম 10 সেকেন্ডের মধ্যেই করে ফেলবা। কেমন? সো চলো তাহলে প্রথমে আমরা জানবো যে হ্যান্ড ক্যালকুলেশন পারার জন্য যে একটা হ্যাক্স আমার জানতে হবে বা যে একটা ট্রিক্স জানতে হবে, সেটা আমাদের অপশান টেস্ট। তুমি যদি এই একটা জিনিস কেবল অপশান টেস্ট করতে পারো, তাইলে তোমাকে যে কোনো হাতে ক্যালকুলেশনে কখনোই তুমি আটকাবা না। জাস্ট এই একটা বিষয়, তুমি যদি অপশন টেস্ট করা শিখো। অপশন টেস্ট করার জন্য যে কোনো ম্যাথে তোমার 3টা স্টেপ ফলো করতে হবে। এই স্টেপগুলা জানার আগে হাতে ক্যালকুলেশনের কিছু বেসিক আমাদের জানতে হবে, যেগুলো আমরা ছোট্টবেলা থেকে শিখে আসছি। যেমন ভগ্নাংশের মান কেমনে বের করে, এইটা আমাদের জানতে হবে। সূচক এবং লগারিদমের গুণ কেমনে করতে হয়, এইটা আমাদের জানতে হবে। এরপরে বর্গমূল সম্পর্কিত, মানে বর্গমূল, কোন মানের বর্গমূল কিভাবে করতে হয়, এগুলো আমাদের জানলেই হবে। আমাদের এই অপশন টেস্ট শেখার আগে কিছু মৌলিক বিষয় আমাদের জানতে হবে, তোমরা এগুলো জানোই। তারপরে জাস্ট আমি একটু হ্যাক্স সহ যে এখানে যে ট্রিক্স আছে এটা সহ তোমাদের মনে করাই দিব। ভগ্নাংশের মান কেমনে বের করবা, সূচকের ক্যালকুলেশন কেমনে করবা এবং বর্গমূল কিভাবে নির্ণয় করবা। আর এই অপশন টেস্ট তুমি কিভাবে করবা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমি একদম উদাহরণ সহ দেখাই দিব। যে প্রত্যেকটা চ্যাপ্টারে 2-3টা করে ম্যাথ তোমাকে দেখাই দিব কিভাবে তুমি অপশন টেস্ট করবা। তোমাকে জাস্ট যদি হ্যাক্সটা শিখাই দিই, কিন্তু তুমি অ্যাপ্লাই কেমনে করবা সরাসরি এমসিকিউ থেকে যদি না দেখাই দিই, বুঝবা না। এই জন্য প্রথমে আমরা হ্যাক্সটা দেখবো কিভাবে করতে হবে, দেন এরপরে আমরা প্রত্যেকটা অধ্যায় তুমি কিভাবে অ্যাপ্লাই করবা সেটা তোমাকে দেখাই দিব। কেমন? এইটা। সো চলো প্রথমে আমরা ভগ্নাংশের মান কেমনে বের করতে হয় সেইটা শিখবো। দেখো, ভগ্নাংশ উপরে যা আছে নিচে যদি তার দ্বিগুণ হইলে, মানে উপরে যে মান থাকবে নিচে যদি তার দ্বিগুণ মান হয়, তাহলে অ্যান্সার কত হবে? 0.5। আমরা জানি কি বলছি, উপরে যা থাকবে নিচে তার কি হইতে হবে? দ্বিগুণ হইতে হবে। উপরে 2 নিচে 4, দ্বিগুণ না? হ্যাঁ ঠিক দ্বিগুণ। উপরে যা থাকবে নিচে যদি এরকম তার কি হয় বলতো? দ্বিগুণ হয়। উপরে যা থাকবে, মনে করো উপরে আছে 77, এর দ্বিগুণ কত? এর দ্বিগুণ আমরা জানি 154। উপরে যা থাকবে নিচে তার দ্বিগুণ হইলে অ্যান্সার কত হবে? 0.5। এবার উপরে যা থাকবে নিচে যদি তার 3 গুণ হয়, কি বলতো? উপরে যা থাকবে নিচে যদি তার 3 গুণ হয়, তবে আমাদের অ্যান্সার কত হবে? 0.33। অর্থাৎ উপরে আছে মনে করো 3, এর 3 গুণ কত? 9। অথবা উপরে তোমার আছে, অথবা উপরে মনে করো আছে 8, নিচে আছে কত বলতো? 24। উপরে যা নিচে তার 3 গুণ থাকতে হবে, এমন হইলে তার অ্যান্সার কত? 0.33। উপরে যা নিচে তার দ্বিগুণ হইলে অ্যান্সার 0.5। উপরে যা নিচে তার 3 গুণ হইলে অ্যান্সার 0.33। উপরে যা নিচে তার কত গুণ বলতো? 4 গুণ হইলে অ্যান্সার হবে 0.25। বুঝছি? তাহলে আমাকে বলো, উপরে আছে মনে করো 2, এর 4 গুণ মানে কত? 8। উপরে যা নিচে তার 4 গুণ হইলে অ্যান্সার হবে 0.25। ওকে। অথবা তোমার আছে মনে করো যে উপরে 4 নিচে তার 4 গুণ অর্থাৎ 16। অথবা তোমার আছে উপরে 100 নিচে 400। উপরে যা নিচে তার 4 গুণ হলে অ্যান্সার হবে 0.25। বুঝছি? এবার উপরে যা থাকবে নিচে যদি তার 5 গুণ থাকে, অর্থাৎ উপরে যদি 1 থাকে নিচে যদি তার 5 গুণ 5, তাহলে কত হবে বলতো? 0.2 হবে। উপরে যা থাকবে নিচে তার কত গুণ থাকতে হবে বলতো? 5 গুণ। অর্থাৎ উপরে 5 নিচে 25। অথবা উপরে মনে করো 10 নিচে কত? 50। বুঝছি? উপরে 7 নিচে কত? 35। উপরে যা নিচে যদি তার 5 গুণ থাকে অ্যান্সার কত হবে? 0.2 হবে। উপরে যা নিচে তার যদি কত গুণ হয় বলতো? 6 গুণ। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? তাহলে আমাদের অ্যান্সার হবে 0.167। উপরে যা নিচে তার 6 গুণ, অর্থাৎ উপরে আছে মনে করো 2 নিচে কত? তাহলে 12। অথবা উপরে আছে 4 নিচে তার 6 গুণ 24। বুঝছি? অথবা উপরে আছে মনে করো আমাদের 100 নিচে তার কত গুণ বলতো? 6 গুণ 600। তাহলে অ্যান্সার কত হবে? 0.167। বুঝছি? উপরে যা নিচে তার দ্বিগুণ 0.5। উপরে যা নিচে তার 3 গুণ 0.33। উপরে যা নিচে তার 4 গুণ 0.125। উপরে যা নিচে তার 5 গুণ, তাহলে আমাদের কত বলতো? 0.2। উপরে যা নিচে তার 6 গুণ 0.167।
এটা খুব ভালো করে তুমি মনে রাখবে, এটা একটু মুখস্থ রাখতে হবে। তুমি এগুলা মনে রাখো বা না রাখো, 1/2 সমান 0.5, 1/3 সমান 0.33, 1/4 সমান 0.25, 1/5 সমান 0.2, 1/6 সমান 1.67। তুমি তো বলতে পারো যে ভাই 6কে 1 দ্বারা ভাগ করবো করে 1.67, এটা তো আমি বেরই করতে পারি, তাহলে আপনি মুখস্থ কেন করতে বলতেছেন? পরীক্ষায় তোমার এত টাইম নাই, কেমন? এই কমন যে বিষয়গুলো, এই বেসিক বিষয়গুলো তুমি যদি একটু মনে রাখতে পারো, তাহলে ক্যালকুলেশন তোমার অনেক ফাস্ট হবে। ভার্সিটি প্রিপারেশনে শুধু তোমার পারলে হবে না, ওই টাইমের মধ্যে পারতে হবে। 60 মিনিট বা 1.5 ঘন্টা যেই টাইম, ওই টাইমের মধ্যেই তোমাকে পারতে হবে। এই জন্য এই বেসিক কিছু বিষয় যদি তুমি মুখস্থ রাখতে পারো, তাহলে তোমার ক্যালকুলেশন অনেক বেশি ফাস্ট হবে, অনেক বেশি ফাস্ট হবে। কেমন? তাহলে এটা বুঝছি, তাহলে এই ভ্যালুগুলো একটু সুন্দর করে মনে রাখবা। ওকে, চলো এরপর দেখো। এরপর আমরা দেখবো যে দশমিক সংখ্যাকে ভগ্নাংশে রূপান্তর কিভাবে করতে হয়। অর্থাৎ তুমি কোনো দশমিক সংখ্যাকে কিভাবে ভগ্নাংশে রূপান্তর করবে। মনে করো 0.004 দেওয়া আছে দশমিক সংখ্যা। আমাদের হ্যান্ড ক্যালকুলেশনের জন্য অবশ্যই অসংখ্য দশমিক মান পাবা। এই দশমিকগুলোকে কোনোভাবেই দশমিক রাখা যাবে না, এগুলোকে আমাদের ভগ্নাংশে রূপান্তর করতে হবে। হ্যান্ড ক্যালকুলেশনের অন্যতম মেন শর্ত, দশমিককে আমাদের প্রথমেই ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সো দশমিককে আমরা যদি ভগ্নাংশে রূপান্তর করতে চাই, দেখো কি করতে হয়। উপরে মনে করো 0.004 আছে, এটাকে আমরা 4 লিখতে চাচ্ছি, তাহলে কি করতে হবে বলতো? আমরা জানি দশমিকের জন্য একটা 1 এবং এরপরে জয়টা সংখ্যা তার জন্য ততগুলা শূন্য। দশমিকের পরে কয় সংখ্যা? 1 2 3, সো 3টা শূন্য। বুঝছি? কয়টা শূন্য? 3টা শূন্য। তাহলে এটাকে আমরা যদি ভগ্নাংশে ডিভাইড করি, তাহলে কি হবে? 4/1000। ক্লিয়ার? এবার দেখো, মনে করো যে আমাদের এইরকম আছে যে 1/0.02 এইরকম আছে, তাই না? 0.02, এইটাকে তুমি কি লিখতে চাচ্ছ? যে 2 হিসেবে লিখতে চাচ্ছ। কত? 2 হিসেবে লিখতে চাচ্ছ, দশমিক উঠাই দিয়ে। তা তোমার কি করতে হবে? উপরে দশমিকের জন্য একটা 1 এবং আমাদের যতগুলো সংখ্যা তার জন্য ততগুলো শূন্য দিতে হবে, অর্থাৎ 100/2। তাহলে আমাদের কত হবে বলতো? তাহলে আমাদের হবে 50। এইটা হবে 1/0.02 এর কি বলতো? ভগ্নাংশ ফর্মে। বুঝছি? অর্থাৎ দশমিক যদি নিচে উঠাই, তাহলে উপরে গুণ করতে হবে। কি দ্বারা গুণ করব? আমাদের দশমিকের জন্য একটা 1 এবং এরপরে যতগুলো সংখ্যা থাকবে তার জন্য ততগুলো শূন্য। বুঝছি? অথবা এটাকে দেখো আমরা আরেকটা ভাবে কনভার্ট করতে পারি। কি? যে আরেকটা ভাবে, অর্থাৎ 10 এর পাওয়ার আকারে আমরা কনভার্ট করতে পারি। মনে রাখবা দেখো, এইখানে আমাদের দশমিক কোথায় আছে বলতো? দশমিক বামে আছে না? দশমিক আমরা এই যে দেখো এরকম ডানে নিয়ে যাইতে চাচ্ছি। দশমিক ছিল এইখানে, দশমিক আমরা এরকম ডানে নিয়ে যাইতে চাচ্ছি। কার পরে? 4-এর পরে। ওকে, তাহলে আমরা 4-এর পরে দশমিক লিখতে চাচ্ছি। 4 পয়েন্ট মনে করো যে কি 0, দশমিক ছিল এইখানে, একে টেনে আমরা এখানে নিয়ে গেছি। কেমন? তাহলে আমরা কত ঘর ডানে দশমিক নিয়ে গেছি বলো তো? কত ঘর ডানে আমরা নিয়ে গেছি? বলবা যে ভাই 1 2 3 ঘর ডানে নিয়ে গেছি। তো আমরা দশমিককে যত ঘর ডানে নিয়ে যাবো, 10-এর পাওয়ার তত বিয়োগ করতে হবে। দশমিককে আমরা 3 ঘর ডানে নিয়ে গেছি, সো 10-এর পাওয়ার আমাদের তত কি করতে হবে? বিয়োগ করতে হবে। বুঝছি নাকি বুঝে নেই? আমরা 0.004কে 4 গুণন 10⁻³ হিসেবে লিখতে পারি, অথবা এটাকে চাইলে এইভাবেও দশমিক আমরা ভাঙাই দিতে পারি। বুঝছি? তাহলে কি বলছি? আমরা যত ঘর ডানে যাব, 10-এর পাওয়ার তত বিয়োগ করতে হবে। সেম ভাবে দেখো, এইটাকে আমরা দশমিক আকারে 10-এর পাওয়ার আকারে প্রকাশ করতে চাচ্ছি। সো উপরে 1 ছিল, 1ই রাখো, নিচে 0.002, তাই না? দশমিকটা এইখানে আছে, দশমিককে তুমি এইখানে নিয়ে যাবা 2-এর পরে। তাহলে 2.0 গুণন 10⁻, কত হবে আমাকে বলো তো? তুমি দশমিক যত ঘর ডানে নিয়ে যাবা, 10-এর পাওয়ার তত কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে দেখো তুমি দশমিক কত ঘর ডানে নিয়ে গেছো? 2 ঘর। সো 10-এর পাওয়ার তোমার 2 বিয়োগ করতে হবে। সো 2 গুণন 10⁻², 1/0.02কে আমরা চাইলে 2 গুণন 10⁻² হিসেবে লিখতে পারি। বুঝছি? তুমি মনে রাখবা, দশমিক যত ঘর ডানে, 10-এর পাওয়ার তত বিয়োগ করতে হবে। ডানে গেলে বিয়োগ, বামে আসলে যোগ। আমরা সাধারণত কি বুঝি বলতো? সংখ্যা রেখা ডানে গেলে কি হয়? পজিটিভ, বামে গেলে কি হয়? নেগেটিভ। এখানে তার ঠিক বিপরীত। আমরা যদি ডানে যাই তাহলে বিয়োগ করতে হবে, এবং যদি বামে যাই তাহলে যোগ করতে হবে। বুঝছো? সংখ্যা রেখা ঠিক বিপরীত। তাহলে তোমরা আমাকে বলবা যে ভাইয়া তোমার মান এমন দেওয়া আছে, যে মনে করো 225, তোমার মান কত দেওয়া আছে? 225। কেমন? 225 মানে এখানে দশমিক কোথায় আছে বলতো? দশমিক নাই মানে কি? দশমিক এই যে একদম লাস্টে আছে, তাই না? লাস্টে আছে। তো দশমিককে আমরা এরকম 3 ঘর বামে নিয়ে আসতে চাচ্ছি, মানে এই যে 2 এর সামনে দশমিক ছিল এখানে, আমরা এখানে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে দেখো 2 2 5 হবে, তাই না? দশমিক ছিল এখানে, আমরা একদম বামে নিয়ে আসতে চাচ্ছি। তো দশমিক আমরা কত ঘর বামে নিয়ে আসছি বলতো? 1 2 3। দেখো 3 ঘর বামে নিয়ে আসছি দশমিক। আমরা জানি দশমিক যত ঘর বামে নিয়ে আসবো, 10-এর পাওয়ার তত যোগ করতে হবে। দশমিক যত ঘর ডানে নিয়ে যাবো, ডানে গেলে বিয়োগ, বামে আসলে যোগ। অর্থাৎ সংখ্যা রেখাতে আমরা পজিটিভ এবং নেগেটিভকে যা বুঝি তার ঠিক বিপরীত।
বুঝছি। এবার এইখান থেকে মনে করি এবার আছে আমাদের 450 এইরকম আছে। দশমিককে তুমি 2 ঘর বামে নিয়ে আসবা, মানে দশমিক ছিল এইখানে, দশমিককে তুমি এইখানে নিয়ে আসবা। তাহলে কি করতে হবে আমাকে বলো তো, যে আমরা লিখবো 45.02। তাহলে দশমিককে তুমি কয় ঘর বামে নিয়ে আসছো বলো তো? 2 ঘর বামে নিয়ে আসছো। যত ঘর বামে নিয়ে আসবা 10 এর পাওয়ার তত বিয়োগ করতে হবে। খুবই বেসিক বিষয়, তোমরা এটা অনেকেই পারো, তারপরে একটু মনে করে দিলাম কেমন। মনে রাখবা দশমিক তুমি যত ঘর বামে নিয়ে আসবা 10 এর পাওয়ার তত যোগ করতে হবে, যত ডানে নিয়ে যাবা 10 এর পাওয়ার তত বিয়োগ করতে হবে। ওকে, এবার দশমিক সংখ্যার গুণ দেখো। তোমাকে যদি বলা হয় যে ভাইয়া তুমি 0.02 ইন্টু 0.08 গুণ করো, নিশ্চয়ই এটা দেখে তুমি ভয় পেয়ে যাইতে পারো। দশমিকের গুণ দেখে ভয় পাওয়ার কিছু নেই। তুমি কি করবা, তুমি দশমিক মনে করবা নাই, একদম দশমিক উঠাই দিবা, দশমিক নাই। তুমি জাস্ট মেইন সংখ্যাগুলো দেখবা, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কত? 2, এখানে কত? 8। তাহলে 2 দ্বারা তুমি স্বাভাবিকভাবে 8কে গুণ করো, 16। তুমি ধরবা দশমিক নাই, তুমি জাস্ট পূর্ণ সংখ্যাকে নিবা, 2 দ্বারা 8কে গুণ করো, কত হবে? 16 হবে। 2 দ্বারা 8কে গুণ করলে হবে 16। এরপরে দেখো আমরা কি করব, এরপরে আমরা দেখব যে দশমিকের পরে কয়টা সংখ্যা আমার আছে। দেখো এই প্রথম সংখ্যাটাতে দশমিকের পরে কয় সংখ্যা? 2 সংখ্যা, 1 2। এখানে দশমিকের পরে কয় সংখ্যা? 2 সংখ্যা। তাহলে দশমিকের পরে মোট সংখ্যা কত? দুইটা মিলাই, এখানে 2 এখানে 2, 4। সো আমার অ্যান্সারেও 4 ঘর পরে দশমিক থাকতে হবে। কয় ঘর পরে? 4 ঘর পরে দশমিক থাকতে হবে। সো 16 আমার 4 ঘর পরে দশমিক থাকতে হবে। মানে কি দেখো, বামে আমরা যদি 2টা শূন্য দেই, দিয়ে যদি একটা দশমিক দেই, তাহলে কি হচ্ছে? 1 2 3 4, 4 ঘর পরে দশমিক হয়ে যাচ্ছে। বুঝছি নাকি বুঝি নাই বলতো? এটা মনে রাখবা যে তুমি আগে মেন সংখ্যাগুলো গুণ করবা, করার পরে তুমি দেখবা তারপরে কত ঘর পরে দশমিক আছে, মোট 2টা সংখ্যা মিলে কয়টা ঘর পর দশমিক সেইটা গুনবা। গুনার পরে তুমি কি করবা, ডান দিক থেকে আমার যাতে ওই ঘর পরে দশমিক থাকে সেটা খেয়াল রাখবা। বুঝছি। দেখো আরেকবার দেখো, তোমাকে এবার বলা হচ্ছে 0.0008 গুণন তুমি করবা 0.00 তোমার মনে করো 4। তুমি দশমিক কিচ্ছু দেখবা না, তুমি 8 আর 4 দেখবা। 8 আর 4 গুণ করলে কত হয় বলতো ভাইয়া? 8 আর 4 গুণ করলে হয় 32। এবার তুমি কি দেখবা, দুইটা মিলাই আমার দশমিকের পরের সংখ্যা কয়টা। এদিকে দেখো দশমিকের পরের সংখ্যা কত? 4। এদিকে কত? 3। 4 আর 3 7। সো আমার 7টা ঘর পরে দশমিক থাকবে। এখানে কয় ঘর আছে? 1 2। তাহলে বাকি ঘরগুলা কি করবা? দশমিক দ্বারা পূর্ণ করো। 3 4 5 6 7, এই যে দশমিক। বুঝছি? আশা করি আমরা বুঝছি, তাইলে তো আশা করি আমরা দশমিকের গুণ কেমনে করতে হবে এটা বুঝে ফেলছি। খুবই সহজ। তুমি দশমিক ছাড়া মেন সংখ্যাগুলোকে দেখবা, পূর্ণ সংখ্যা দুটা গুণ করবা, তারপরে দেখবা তোমার গুণের পরে কয়টা করে দশমিক ছিল, ঠিক তত ঘর করে দশমিক দিবা, তাইলেই হয়ে যাবে। বুঝছি? সো চলো এবার আমরা পরের টপিক দেখবো যে বর্গ নির্ণয়। এই বর্গ নির্ণয় করা শিখলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। কেমন? বর্গ নির্ণয় যেমন আমরা 2 এর উপর স্কোয়ার করলে কত জানি বলতো? 4 হয়, আমরা জানি। 3 এর উপর স্কোয়ার করলে 9 হয়, 4 এর উপর স্কোয়ার করলে 16, এইভাবে আমরা জানি। 10 এর উপর স্কোয়ার করলে কত হবে? 100, আমরা জানি। এরপরে তোমাকে যেটা জানতে হবে, 11 এর উপর স্কোয়ার করলে কত হয়? 121 হয়। 12 এর উপর স্কোয়ার করলে কত হবে বলতো? 144 হবে। এরপরে 13 এর উপর স্কোয়ার করলে কত হবে? 169। তোমাকে এই কটা অবশ্যই জানতে হবে। 2 থেকে 13 পর্যন্ত এই কটা উপর বর্গ করলে কত মান পাই সেটা আমাকে জানতে হবে। 10 পর্যন্ত আমরা সবাই জানি, 11 এর উপর স্কোয়ার করলে 121, 12 এর উপর স্কোয়ার করলে 144 এবং 13 এর উপর স্কোয়ার করলে 169। এরপরে তোমাকে আরেকটা বিষয় যেটা জানতে হবে যে লাস্টে শূন্য থাকলে তার উপর স্কোয়ার কেমনে করে। যেমন 10 এর উপর স্কোয়ার করবা, এটার স্কোয়ার কেমনে করতে হবে দেখো, যতগুলো শূন্য থাকবে তার শূন্যটাকে দ্বিগুণ করে দিবা। লাস্ট প্রথমে কত আছে? 1, 1 এর উপর স্কোয়ার করলে হবে 1। সেমভাবে দেখো, তুমি যদি 20 এর উপর স্কোয়ার করতে চাও, শূন্য যতগুলো থাকবে তাকে দ্বিগুণ করে দিবা। 20 এর উপর স্কোয়ার করলে শূন্য কয়টা? একটা, তাহলে 2টা শূন্য হয়ে যাবে। 2 এর উপর স্কোয়ার করলে 400। সেমভাবে দেখো, তুমি যদি 300 এর উপর স্কোয়ার করতে চাও, কার 300 এর উপর স্কোয়ার করতে চাও, শূন্য ছিল 2টা, শূন্য কয়টা করে দিবা? 4টা। 3 এর উপর স্কোয়ার করলে 9। বুঝছি? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা শিখবো আমরা, সেটা হচ্ছে কোন সংখ্যার শেষে 5 থাকলে তার বর্গ কেমনে বের করতে পারি। কোন সংখ্যার শেষে 5 মানে মনে করো যে আমাদের 15 উপর স্কোয়ার হলে করলে কত হবে সেটা বের করতে চাচ্ছি। লাস্টে 5 আছে, এরকম দুনিয়াতে যত সংখ্যা আছে তার বর্গ আমরা খুব সহজে বের করতে পারি। কিভাবে দেখো, লাস্টে কত? 5, 5 এর উপর স্কোয়ার করো, কত পাবা? 25 পাবা। সামনে কত আছে? 1, 1 এর পরের সংখ্যা কত? 2, এই 2 দ্বারা 1কে গুণ করো, কত? 225। সো 15 এর উপর স্কোয়ার করলে 225। সেম ভাবে বলো তো ভাইয়া, তাহলে 25 এর উপর স্কোয়ার করলে কত হবে বলবা ভাইয়া? লাস্টে 5 আছে, 5 এর উপর স্কোয়ার করে 25। এরপর সামনে আছে 2, 2 এর পরের সংখ্যা কত বলো তো ভাইয়া? 3, 2 দ্বারা 3কে গুণ করো, কত পাবা? 625। বুঝছি? লাস্টে যে সংখ্যা থাকবে অর্থাৎ 5 এর উপর স্কোয়ার করবো 25, তার সামনের সংখ্যাটা দেখবো
কত আছে এবং এর পরের সংখ্যা দ্বারা ওটাকে গুণ করবো, করে লিখে দিব। তাহলে আমাকে বলবা তোমরা হ্যাঁ 45, 45-এর উপর স্কোয়ার করলে কত হবে, লাস্টে 5 আছে, 5-এর উপর স্কোয়ার করো 25, সামনে কত আছে 4, 4কে এর পরের সংখ্যা দ্বারা গুণ করো, 4-এর পরের সংখ্যা কত 5, 4কে 5 দ্বারা গুণ করলে 20 অর্থাৎ 2025। বুঝছি, লাস্টে 5 আছে, এটার বর্গ তোমাকে অবশ্যই জানতে হবে, এটার বর্গ তোমাকে অবশ্যই জানতে হবে। সো 1 থেকে 13 পর্যন্ত বর্গ আমরা মুখস্থ রাখবো, দেন লাস্টে শূন্য থাকলে কিভাবে বর্গ করতে হয়, যতগুলো শূন্য সেটা তার দ্বিগুণ হবে এবং যে সামনের সংখ্যা থাকবে তাকে বর্গ করবো স্বাভাবিকভাবে। এরপরে লাস্টে 5 থাকলে তার বর্গ কেমনে করতে হয়, 5-এর উপর স্কোয়ার 25, তার আগের সংখ্যা দেখবে এখানে কত আছে 1, 1-এর পরের সংখ্যা কত 2, 2 দ্বারা 1কে গুণ করবো 2। সেম ভাবে 25-এর উপর স্কোয়ার 5 আছে, 5-এর উপর স্কোয়ার করলে 25, সামনে কত 2, 2কে 3 দ্বারা গুণ করো কত 625। দেখো তো খুবই সহজ না, আশা করি এটা তোমরা বুঝছো, এটা খুবই সহজ। এরপরে তোমাকে বর্গমূল নির্ণয় করা শিখতে হবে। তুমি এই বর্গ করা পারো মানে তুমি বর্গমূল অটোমেটিক পেরে গেছো, তোমার বর্গমূল আর এক্সট্রা করে কোনো হ্যাক শিখতে হবে না, তুমি জাস্ট বর্গের এই 3টা নিয়ম মনে রাখবা, বর্গমূল অটোমেটিক পাবা। তবে তোমাকে কিছু ভ্যালু মনে রাখতে হবে, যেমন √2-র ভ্যালু কত 1.41, দেন আমাদের √3-র ভ্যালু কত, √3-র ভ্যালু কত 1.73 এবং আরেকটা √5-এর ভ্যালু 2.23, 2 পয়েন্ট কত বলো তো 23। তুমি এই 3টা বিষয় জাস্ট মনে রাখবা, বর্গমূল √2-এর উপর বর্গমূল করলে 1.41, √3-এর উপর বর্গমূল করলে 1.73, √5-এর উপর বর্গমূল করলে 2.23। বুঝছি, তাহলে আমরা প্রথমে যেটা শিখলাম সেটা কি বলতো, আমরা এই 4টা বিষয় পারলে এনাফ, যে আমরা এই যে ভগ্নাংশের মান আমাদের কিছু মুখস্থ রাখতে হবে, যে উপরে 1 নিচে তার দ্বিগুণ 1/2 হলে 0.5, 1/3 হলে 0.33, 1/4 হলে 0.25, 1/5 হলে 0.2, 1/6 হলে 0. কত বলতো 167। এটা মুখস্থ রাখবো। এরপরে আমরা যেটা মনে রাখবো, দশমিক সংখ্যাকে আমরা কিভাবে আমরা ভগ্নাংশে রূপান্তর করতে পারি, আমাদের দশমিক উপরে উঠাই দিলে নিচে গুণ করতে হয় 1-এর ডানে 0 দ্বারা, অথবা আমরা যদি পাওয়ার আকারে লিখতে চাই, দশমিক যত ঘর ডানে যাবে 10-এর পাওয়ার তত বিয়োগ, যত ঘর বামে আসবে 10-এর পাওয়ার তত। এরপরে দেখো আমাদের দশমিক সংখ্যার গুণ কেমনে করতে হয়, দশমিক আমরা বিবেচনাই করব না, প্রথমে আমরা মেইন সংখ্যাগুলো গুণ করব, করে এরপরে দেখবো দশমিক কত ঘর পরে আছে, ঠিক তার সামনে ততগুলো শূন্য দিয়ে দশমিক বসাই দিব। পরেরটা বর্গ নির্ণয়, 1 থেকে 13 পর্যন্ত মুখস্থ রাখতে হবে, তারপরে লাস্টে শূন্য থাকলে বর্গ কেমনে করতে হয় দেখছি, এবং 5 থাকলে বর্গ কিভাবে করতে হয় এটা আমরা দেখছি। এরপরে √2, √3 এবং √4-এর ভ্যালু 3টা মুখস্থ রাখতে হবে। এই কয়টা জিনিস যদি তুমি পারো তাহলে তুমি যে কোনো হাতে ক্যালকুলেশন খুব সহজে পারবা। সো চলো আমরা এখন বাস্তব উদাহরণ দেখবো যে তুমি হাতে ক্যালকুলেশন কিভাবে করবা। সো এর আগে আমাদের অপশন টেস্ট করার কিছু প্রসেস আছে, তুমি তিনটা স্টেপ যদি ফলো করতে পারো, প্রত্যেকটা ম্যাথের জন্য তোমার টার্গেট থাকবে 3টা স্টেপ ফলো করা। প্রথম স্টেপটা কি, অপশন টেস্ট আমরা করবো। কেমন, অপশন টেস্টের জন্য 3টা স্টেপ তোমার ফলো করতে হবে। মনে রাখতে হবে একদম প্রথম যেই শর্ত সেটা তোমার যে দশমিক উঠাই দেওয়া, দশমিক অর্থাৎ আমাদের দশমিক রাখা যাবে না। তোমার অপশন টেস্টের প্রথম শর্ত যে দশমিক রাখা যাবে না, দশমিক উঠাই দিব। দশমিক কেমনে উঠাই দিতে হয় আমরা শিখছি, উপরে দশমিক উঠাইলে নিচে গুণ করতে হয়, অথবা আমরা টেনের পাওয়ার আকারেও আমরা দশমিককে কমাই দিতে পারি, তাই না? এইভাবে আমরা দশমিক উঠাই দিব। এরপরে সেকেন্ড যে শর্ত সেটা আমাদের পাওয়ার ক্যালকুলেশন করব। কি পাওয়ার ক্যালকুলেশন করব, পাওয়ার ক্যালকুলেশন। দ্বিতীয় শর্ত আমাদের কি করব, পাওয়ার ক্যালকুলেশন করব। প্রথমত দশমিক ভগ্নাংশ উঠাই দিব, পাওয়ার ক্যালকুলেশন করব। এরপরে 3 নাম্বার কাজ আমাদের যে নিজের ইচ্ছা মতো সুবিধা মতো ভ্যালুতে রূপান্তর করে নিব। নিজের ইচ্ছা মতো সুন্দর ভ্যালু। অপশন টেস্টের জন্য তোমাকে 3টা বিষয় মনে রাখতে হবে। প্রথমেই তুমি করবা যে ওই রাশি থেকে আগে দশমিক উঠাই দিবা, যে কোনো ক্যালকুলেশনের জন্য প্রথমে দশমিক উঠাই দিবা, তারপরে যদি দেখো পাওয়ার আছে পাওয়ারের ক্যালকুলেশন করবা। এরপর 3 নাম্বার স্টেপ, তুমি নিজের ইচ্ছা মতো যে কোনো ভ্যালুতে কনভার্ট করে নিবা। নিজের ইচ্ছা মতো কনভার্ট করা মানে কি, মনে করে এমন আছে তোমার 75.67 ইন্টু তোমার 0.49 আছে, তো এটা দ্বারা এটাকে গুণ করতে পারবা না। তুমি কি করতে পারো, 75.67 কে 75 লিখবা, 0.49 এটা কি বলতো 0.5 এর কাছে না, হ্যাঁ 0.5 এর কাছে, সেটাকে আমরা 0.5 ধরবো। 0.5 মানে কত, হাফ। 0.5 কে আমরা হাফ লিখতে পারি, তো 75 কে তখন 2 দ্বারা ভাগ করবো। বুঝছি, এটাকে বলে নিজের ইচ্ছা মতো ভ্যালুতে কনভার্ট করে নিয়ে, মানে যেই ভ্যালুতে কনভার্ট করলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে, আশেপাশে ওইরকম একটা ভ্যালুতে আমরা কনভার্ট করবো। এটা অনেকেই বোঝা নাই কি করতে হবে, আমরা বাস্তবিক উদাহরণে যাই, দেন তুমি ক্লিয়ার হবে। প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাকে আমি 2-1টা করে উদাহরণ দিব, দিয়ে বোঝাই দিব তুমি কিভাবে আগাবা। হাতে ক্যালকুলেশন বিষয়টা এমন না যে তোমাকে আমি গোলাই খাওয়াই দিব, আমি তোমাকে এই স্টেপগুলা বোঝাই দিতে পারি। একটা জিনিস, একটা ম্যাথ দেখে তুমি কিভাবে চিন্তা করবা, সেই অনুযায়ী তুমি যদি আগাও তাহলে যে কোনো ম্যাথ সলভ করতে পারবা। কেমন,
দেখো তাহলে প্রথমটা কি বলতেছে, একটা বস্তুকে 50 নিউটন, একটা বস্তুকে 50 নিউটন বল দ্বারা তুমি পশ্চিম দিকে এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে। তাহলে লব্ধি বলের মান কত, যে এই 18 কি করতেছো তুমি এখানে দেখো, একটা বস্তুকে এইরকম যে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানতেছো, বলতেছে এদের লব্ধি বের করো। তাহলে বলো তো লব্ধি কোণটা কত, এটা পশ্চিম যদি হয় এটা যদি উত্তর হয় তাহলে এদের লব্ধি কোণ মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে, 90 ডিগ্রি। সরাসরি বলে দেয় না, তবে তুমি তো জানো পশ্চিম এবং উত্তরের মধ্যবর্তী কোণ 90। তাহলে এবার তুমি লব্ধি নির্ণয়ের সূত্র ইউজ করো, যে আর স্কোয়ার সমান আমরা জানি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, কি বলো তো কজ আলফা, তাই না? জাস্ট এবার মান বসাই দাও, পি এর মানটা কত ধরবা 50, 50-এর উপর একবার স্কোয়ার করো, কত হবে বলো তো, 50-এর উপর স্কোয়ার করলে হবে 2500, বুঝছি। তারপরে এই কিউ এর মান কত 20, 20-এর উপর স্কোয়ার করলে কত হবে, 2 দুগুণ 4, একটা শূন্য ছিল দুটো শূন্য করে দাও 400, প্লাস 2 ইন্টু পি এর মান 20, কিউ এর মান 50 ইন্টু কজ আলফা, আলফার মান কত 90, কজ 90 এর মান কত 0, একবার আমি 0 লিখে দিলাম, বুঝছি। এবার জাস্ট দেখো যে আমাদের এই বাম দিকে কি আছে আর স্কোয়ার, অর্থাৎ লব্ধির উপর স্কোয়ার সমান 2500 প্লাস 400, অর্থাৎ কত বলো তো 2900, বুঝছি। তাহলে আমাদের আর স্কোয়ার সমান পাচ্ছে 2900। তোমার কার মান প্রয়োজন, লব্ধি। তুমি লব্ধির মান প্রয়োজন মানে আর এর মান প্রয়োজন, স্কোয়ারকে এই পাশে পাঠাই দিলে কি হবে রুট। তুমি কি কোনোদিন 2900-এর উপর রুট করতে পারবা, আশা করি পারবা না। 2900-এর উপর তুমি রুট করতে পারবা না। তাহলে ওইটা কি সবসময় যে আমরা অ্যান্সার এখানে পেয়ে যাবো বিষয়টা এমন না, কখনো আমাদের এই অপশান থেকে এখানেও আসা লাগতে পারে, কখনো অপশান থেকে আমাদের এখানেও আসা লাগতে পারে। কেমন, আমরা এখন অপশানটা দেখবো, অপশান আমরা টেস্ট করবো, এখন অপশান থেকে আমরা এখন এই অ্যান্সারে আসবো, বুঝছি। তাহলে দেখো অপশানে আমাদের কি কি দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে 53, পরেরটা 63, তারপরটা 43, তারপরটা 50। আমরা যদি দেখো অপশানের উপর স্কোয়ার করি, এখানে 4টা অপশান দেওয়া আছে, 4টার উপর কি করবো স্কোয়ার করব, করে যেটার মান এই 2900-এর আশেপাশে হবে সেটা হবে সঠিক অ্যান্সার, তাই না? আমরা যদি 43-এর উপর স্কোয়ার করি, করে যদি দেখি আমরা কত পাচ্ছি 2900, তাহলে সঠিক অ্যান্সার হবে 4300, বুঝছি। তাহলে অপশানে যেগুলো আছে সেগুলোর উপর কি করতে হবে, স্কোয়ার করতে হবে, করে যেটার ভালো 2900 সেটা হবে সঠিক অ্যান্সার। তুমি কি 43-এর উপর স্কোয়ার করতে পারবা, পারবা না। 63-এর উপর স্কোয়ার পারবা না, 53-এর উপর স্কোয়ার তাও পারবা না। তাহলে তুমি সঠিক অ্যান্সার কেমনে বের করবা বলো? এখানে তুমি বর্গমূলও করতে পারতেছো না, আবার তুমি অপশন থেকে এখানেও আসতে পারতেছো না। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? তুমি লব্ধির মান তুমি কি পরীক্ষায় এক্সামে সেরে আসতে চাইবা, চাইবা না। তুমি যদি এই হ্যাক্সটা না জানো, তুমি পরীক্ষায় এটা করতে যাবা, গিয়ে মিলাইতে পারবা না, মাথা নষ্ট হবে, পরের এমসিকিউগুলোও পারবা না। কেমন দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি, 53-এর উপর আমরা স্কোয়ার করতে পারতেছি না। দেখো এই 50-এর উপর এটা কেউ তো আছে বলতো 50.85, এর উপর স্কোয়ার করতে পারবো না। একে তাহলে 50 বানাই নেই, তাহলে তো স্কোয়ার করতে পারি। এই 43.85 এর উপর স্কোয়ার করতে পারবো না, তাহলে আমরা কত বানাই নিব, 40 বানাই নিব। দেন 63-কে কত বানাই নিবা, 60 বানাই নিবা। 53-কে কত বানাই নিবা বলো তো, 53-কে তুমি 50 বানাই নিবা, বুঝছি। তাহলে দেখো এই 50-এর উপর স্কোয়ার করলে কত হবে ভাইয়া, 50-এর উপর যদি স্কোয়ার করো কত পাবা, 2500 পাবা। কত 2500, তোমার পাইতে হবে কত 2900। সো 50 কি তোমার অ্যান্সার হইতে পারবে বলো তো, হইতে পারবে না। তারপরটা দেখো এই যে বি নাম্বার 40-এর উপর স্কোয়ার করলে কত হবে বলো তো, 4-এর উপর স্কোয়ার করলে 1600, 1600 কি হইতে পারবে না, হইতে হবে 2900। সো সি নাম্বারও বাদ, ডি নাম্বারও বাদ। 60-এর উপর স্কোয়ার করলে কত হবে বলো তো, 3600। কত 3600, অ্যান্সার হইতে হবে কত 2900। তার মানে আমাদের বিও বাদ, থাকে কে এ নাম্বার। তাহলে সঠিক অ্যান্সার হবে এ, সঠিক অ্যান্সার কি হবে, এ হবে, বুঝছি। না করেই বুঝলাম এ হবে। তুমি কেমনে বলবা, তুমি কিভাবে বুঝবা যে ভাই এখানে কত ছিল 50, 50-এর উপর স্কোয়ার করে দেখতেছি কত 2500, মানে হয়তো হবে কত 2900। তো 50-এর চেয়ে একটু বড় যেটা সেটা হবে অ্যান্সার। 50-এর চেয়ে একটু বড় 53 না, হ্যাঁ অবশ্যই 53, সঠিক অ্যান্সার এ, বুঝছি। অপশন টেস্ট কেমনে করবো, নিজের ইচ্ছা মতো দেখো এই ভ্যালুগুলোকে কনভার্ট করে নিলাম, নিজের ইচ্ছা মতো সুবিধা মতো ভ্যালুতে কনভার্ট করে নিলাম, যাতে আমি ক্যালকুলেশন করতে পারি। তুমি যদি এখন বলো যে ভাইয়া আমি 43-এর উপর স্কোয়ার করতে পারি, কিভাবে পারি, যে আমি 2টা 43 গুণ করবো, 2টা 43 গুণ করবো, করে এখানে ভ্যালু বের করবো, করে লিখবো, তুমি এত টাইম পরীক্ষায় পাবা না। তুমি তাহলে এই একটা এমসিকিউ করতেই পরীক্ষা তোমার শেষ। এই ভুলগুলো করা যাবে না। এই যে ছোট্টবেলার মতো স্বাভাবিকভাবে গুণ করব, ভাগ করব, অ্যাকুরেট মান আনবো, এটা আমার প্রয়োজন নাই। অ্যাকুরেট মান আমার একটা এমসিকিউর জন্যও প্রয়োজন নাই, বুঝছো। যেহেতু অপশান দেওয়া আছে মানে অ্যাকুরেট মান আনার তো বিন্দু মাত্র প্রয়োজন নেই। দেখবো দেখে দেখে করবো, আশেপাশে মান আনলে আমরা বুঝতে পারবো সঠিক অ্যান্সার কোনটা হবে, বুঝছি। তাহলে সুবিধা মতো ভ্যালুতে আমরা কনভার্ট করে নিয়েছি, 63-কে 60, 43-কে 40, যাতে এর উপর বর্গ আমরা সহজেই করতে পারি। ওকে, তাহলে আমরা বুঝলাম অ্যান্সারটা হবে এ, ক্লিয়ার। ওকে, পরের এমসিকিউ চলো, একদম সেম টু সেম। যে বলতেছে 20 নিউটন এবং 60 নিউটন মানে দুইটা ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ 30,
তাইলে রাশি দুটির লব্ধির মান কত? ওকে, লব্ধি নির্ণয় সূত্র আমি এবার একবারে বসাই দিব যে আর স্কোয়ার সমান পি স্কোয়ার, 20-এর উপর স্কোয়ার করলে কত 400 প্লাস কিউ স্কোয়ার, 60-এর উপর স্কোয়ার করলে কত বলো তো 3600 প্লাস 2 ইন্টু পি অর্থাৎ 20, কিউ এর মান কত যে 60 ইন্টু কজ আলফা মানে কত বলো তো 30, কজ 30-এর মান কত আমরা জানি, কজ 30-এর মান √3/2, কজ 30-এর মান কত বলো তো √3/2। ওকে, এবার দেখো আমরা ক্যালকুলেশন করব, কেমনে করব, বাম দিকে কি আছে আর স্কোয়ার আছে, ডান দিকে দেখো 400 এবং 3600 যোগ করো কত হবে বলো তো 4000 হবে, তাই না 4000 হবে, প্লাস দেখো 2 2 মোকাবিলা করো, 6 দুগুণে কত বলো তো 1200, 20 এবং 60 গুণ করলে হবে 1200 কে তুমি √3 দ্বারা গুণ করতে পারবা, √3 দ্বারা গুণ করতে পারবা না, তবে √3 এর ভ্যালু কত আমরা জানি 1.73, √3 এর ভ্যালু কত ভাইয়া 1.73, আমরা জানি √3 এর ভ্যালু কত 1.73, তুমি 1.73 দ্বারা এটাকে গুণ করতে পারবা, এবারও পারতেছ না, তাহলে এবার উপায় কি বলতো, এবার উপায় আমাদের সহজ, 1.73 কে হিসেবের সুবিধার জন্য আমরা ধরে নিব কত 1 ধরে নিব, বুঝছি 1.73 দ্বারা 1200 কে গুণ করা কঠিন না, হ্যাঁ অবশ্যই কঠিন, এই জন্য 1.73 কে আমরা হিসেবের সুবিধার জন্য কত ধরে নিবা, তুমি হিসেবের সুবিধার জন্য 1 ধরে নিবা, বুঝছি। দেখো তাহলে আমাদের কত হচ্ছে বলো তো, তাহলে আমাদের এখানে হচ্ছে যে 5000 কত 200, অর্থাৎ লব্ধির উপর স্কোয়ার করলে কত হইতে হবে 5200, আর এর উপর স্কোয়ার করে হইতে হবে 5200, সেম ভাবে তুমি 5200-এর উপর বর্গ করতে চাও, করতে পারবা না, বর্গ করতে পারবা না, তাহলে ওইটা কি অপশানে যেগুলো আছে সেগুলোর উপর বর্গ করবো, করে যেটা আমাদের এই 5200 এর আশেপাশে সেটা হবে সঠিক অ্যান্সার। তবে তুমি আমাকে বলো তো এটা কি আসলে 5200 হবে নাকি 5200 চেয়ে একটু বড় হবে? অবশ্যই একটু বড় হবে, কিসের জন্য, কারণ এখানে কি ছিল √3 ভ্যালু 1.73 কে আমরা 1 ধরছি, এখানে যদি 1.73 রাখতাম তাহলে এটা নিশ্চয়ই 5200 চেয়ে একটু বড় হইতো, জাস্ট এটা তুমি মাথায় রাখবে। ওকে, তাহলে অপশান যেগুলো আছে সেগুলোর উপর এবার আমরা বর্গ করব, বর্গ কি তুমি করতে পারবা 67-এর উপর বর্গ করতে পারবা না, তাহলে তোমার কাজ কি নিজের ইচ্ছে মতো সুবিধা মতো ভারতে কনভার্ট করো, তুমি 67-এর উপর বর্গ করতে পারবে না, কিন্তু 67 কে যদি 65 বানাও, লাস্টে 5 আছে, 5 থাকলে তার উপর বর্গ আমরা সহজেই করতে পারি, 77 আছে 77 কে 75 বানাই নাও, দেন 87 কে কত বানাই নিবা 85 বানাই নিবা, 57 কে কত বানাই নিবা 55 বানাই নিবা, এবার তাহলে পারা যাবে বলো তো, অবশ্যই যাবে। 57-এর উপর তুমি বর্গ করতে পারো না, তুমি তো 55-এর উপর বর্গ করতে পারো, তাই না, 87 পারো না, 85 তো পারো, হ্যাঁ অবশ্যই পারো, 77 পারো না 75 পারো। ওকে, এবার আমরা বুঝে ফেলছি, তাহলে 55-এর উপর বর্গ কেমনে করবা, আমরা জানি লাস্টে 5 থাকলে বর্গ কেমনে করতে হয়, 5-এর উপর স্কোয়ার করলে কত 25, সামনে কত আছে 5, 5-এর পরের সঙ্গে কত 6, 5 কে 6 দ্বারা গুণ করো কত 3025, হইতে হবে কত 5200-এর চেয়ে বড়, পাইছি কত 3025, এটা হবে না। বি নাম্বার 85-এর উপর স্কোয়ার করো কত হবে বলো তো, 5-এর উপর স্কোয়ার করলে কত 25, সামনে কত আছে 8, 8-এর পরের সংখ্যা কত 9, 8 কে 9 দ্বারা গুণ করো কত 72, অর্থাৎ 7225, হইতে হবে কত 5200 চেয়ে একটু বড়, 7225 কি 5200 চেয়ে একটু বড় না, এটাও না, তার বি সি বাদ। বি নাম্বারটা দেখো 75-এর উপর স্কোয়ার করবা, 5-এর উপর স্কোয়ার করলে 25, সামনে আছে 7, 7-এর পরের সংখ্যা কত 8, 27 কত 56, কত বলতো 56, আমাদের হয়েছে কত 5625, হইতে হবে কত 5200 চেয়ে একটু বড়, 5200 চেয়ে একটু বড় 5600 না, হ্যাঁ তাহলে আমাদের অ্যান্সার হবে এটা, বুঝছি। অ্যান্সার কত হইতে হবে 5200 চেয়ে একটু বড়, কারণ এই যে 1.73 কে আমরা 1 ধরছি, 1.73 রাখলে এটা 5200 চেয়ে একটু বড় হইতো, সো 5200 চেয়ে একটু বড় কত পাইছি 5625, অ্যান্সার হবে বি। তুমি এই নাম্বারটাকে চেক করে দেখো, এই নাম্বারটা কোনোভাবেই হবে না, তুমি 5-এর উপর স্কোয়ার করো কত পাবা 25, লাস্টে 6 আছে 6 কে 7 দ্বারা গুণ করো 6 7 42, এটা কত 4225, 4225 কে অ্যান্সার হইতে পারবে না, আর 5200 চেয়ে একটু বড় হইতে হবে, সো 5200 চেয়ে একটু বড় কোনটা আছে বলতে এই একটাই আছে 5625, তাছাড়া একটাও দেখো তো 5200 চেয়ে বড় তুমি বলতে পারবা না, তুমি 7200 কে কি বলবা 5200 চেয়ে একটু বড় না, অনেক বড়, আনসার আমাদের বি নাম্বার হবে, বুঝছি। হ্যাঁ, কেমন আমাদের অপশন টেস্ট করতে হবে, আমরা এখান থেকে সরাসরি রুট করতে পারতেছি না, তো কি হয়েছে এগুলোর উপর বর্গ করবো, তবে বর্গও তো করতে পারতেছি না স্বাভাবিকভাবে, তাহলে কি করবা নিজের ইচ্ছা মতো ভালোতে কি করবা কনভার্ট করবা, 67 কে বানাইছি 65, 77 কে বানাইছি 75, 87 কে বানাইছি 85, 57 কে বানাইছি 55, কারণ লাস্টে 5 থাকে তাদের উপর বর্গ করতে পারবো, এই জন্য লাস্টে 5 করে নিছি। তুমি চাইলে 67 কে 60 লিখতে পারো, 77 কে 70 লিখতে পারো, 87 কে 80 লিখতে পারো, 57 কে 50 লিখতে পারো, তাও তুমি দেখবে অ্যান্সার এই বি নাম্বারই হচ্ছে, অটোমেটিক তুমি বুঝে ফেলবা, বুঝছো। সো তোমাকে যে 65 বানা হবে বিষয়টা এমন না, তুমি চাইলে লাস্টে 0 আনতে পারো, যে তুমি ওই যে 67 কে তুমি 60 বানাইতে পারো,
বুঝছি? তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে কনভার্ট করে নিবা। তবে কনভার্ট করার সময় খেয়াল রাখতে হবে সবগুলো ভ্যালুকে যাতে আমরা একটা স্ট্যান্ডার্ড বজায় রেখে কনভার্ট করি। কেমন? আশা করি বুঝছি। এই নলেজগুলো তোমার তখনই ইনক্রিজ হবে যখন তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা। যখন বেশি বেশি প্র্যাকটিস করবা অটোমেটিক বুঝতে পারবা যে কোন ম্যাথে কি করবা। যেমন দেখো আমরা নিউটনের বলবিদ্যার এই ম্যাথটা যদি করতে চাই, বলতেছে একটা কোণা প্রতি মিনিটে 10 বার আবর্তন করে কোণাটার কৌণিক বেগ বের করতে বলতেছে। ওকে, আমরা কৌণিক বেগ ওমেগা সমান জানি যে 2πn/t, এটা আমাদের কৌণিক বেগ নির্ণয় সূত্র। ওমেগা ইকুয়াল টু 2πn/t। সো এখানে তুমি ভ্যালু বসাই দাও। দেখো 2 দেন পায়ের ভ্যালু কত? 3.14 ইন্টু এন। এন মানে ঘূর্ণন সংখ্যা, কতবার ঘোরে বলো তো? ওই যে 10 বার ঘোরে, এন এর মান তাহলে 10। টি মানে সময়, কত সময় 10 বার ঘোরে বলতেছে? প্রতি মিনিট। প্রতি মিনিট মানে কত? 1 মিনিট। 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। সো টি এর মান আমাদের 60। বুঝছি? এবার ক্যালকুলেশন করো। একটা জিরো কাটো। 2 দ্বারা তুমি 6 কে কাটলে কত হবে ভাইয়া? 3 হবে। 2 দ্বারা 6 কে কাটলে কত হবে? 3। সো উপরে এবার আমাদের কি আছে? 3.14। নিচে আছে কত বলো তো? 3। তুমি কি এবার কি করবা? তুমি কি 3 দ্বারা 3.14 কে ওই যে ছোট্টবেলার মতো করে ভাগ করবা? করার প্রয়োজন নেই। তুমি বুঝতেছো 3 দ্বারা 3.14 কে ভাগ করলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা আমাদের 1 এর চেয়ে একটু বড় হবে, তাই না? 3 দ্বারা তুমি 3.14 কে ভাগ করলে অ্যান্সারটা নিশ্চয়ই 1 এর চেয়ে একটু বড় হবে। সো অপশানে দেখো তো তুমি 1 এর চেয়ে বড় কয়টা আছে? একটাই আছে, এই যে 1.0467। 4, 6, 5 এগুলো কি অ্যান্সার হইতে পারবে না? 3 দ্বারা 3.14 কে ভাগ করলে তুমি দেখেই বুঝতেছো অ্যান্সারটা 1 এর চেয়ে একটু বড়। সেটা দেখেই তোমার 1.046 এটা দিতে হবে। তুমি আবার এরকম 3 দ্বারা 3.14 কে ভাগ করবা ছোটবেলার মতো করে, এত আমাদের টাইম নেই। দেখেই তোমার পারতে হবে। কি করতে হবে? দেখেই পারতে হবে। মেন কথা, ভার্সিটি প্রিপারেশনের জন্য তোমার টাইমের মধ্যে পারতে হবে। ভার্সিটি প্রিপারেশনে কিন্তু তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি দেখা হয় না। ভার্সিটি প্রিপারেশনে তোমার যেইটা দেখা হয় সেইটা হচ্ছে তুমি যে শর্ট টাইমের মধ্যে তুমি কিভাবে চিন্তা করতে পারো, শর্ট টাইমের মধ্যে তুমি কত প্রশ্ন সলভ করতে পারো। সো তুমি শর্ট টাইমের মধ্যে বেশি প্রশ্ন তখনই সলভ করতে পারবা যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস করো। বেশি বেশি প্র্যাকটিস করো মানে বেশি বেশি পরিশ্রম করা। সো যারা বেশি পরিশ্রমী তারাই ভার্সিটি প্রিপারেশনে খুব ভালো করবে এবং চান্স পাবে। কেমন? তুমি ভার্সিটির জন্য আমি তোমাকে বলবো, তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এর সূত্র, প্রত্যেকটা অধ্যায়ের সূত্র একদম যদি তোমার ঠোঁটস্থ মুখস্থ থাকে এবং তুমি যদি প্রত্যেকটা হাতে ক্যালকুলেশন পারো, তাহলে তুমি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে অবশ্যই চান্স পাবা। প্রত্যেকটা অধ্যায়ের সূত্র একদম তোমার মুখস্থ ঠোঁটস্থ রাখতে হবে। প্রত্যেকটা অধ্যায়ের সূত্র একদম মুখস্থ ঠোঁটস্থ এবং ওই সূত্রের প্রয়োগ এবং হাতে ক্যালকুলেশন জানলেই তুমি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এটা তুমি শিওর থাকতে পারো। কেমন? সো অবশ্যই সবাই একটা করে সূত্রের নোট বানাবা, যে নোটে শুধু সূত্র থাকবে। একটা খাতা যেখানে শুধু সূত্র থাকবে, ওই সূত্রের খাতাটা প্রত্যেক দিন পড়বা। যদি অ্যাডমিশনে ভালো করতে চাও, চান্স পাইতে চাও, একটা শর্ত কাইন্ডলি সবাই মানবা যে প্রত্যেক দিন তুমি তোমার সূত্রের নোটটা প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন পড়বা। জাস্ট একবার করে রিভাইজ করবে, একবার করে পড়বা। আমি বলি না মুখস্থ করতে, একবার করে পড়বা। কতক্ষণ লাগবে? হয়তো বা 20 মিনিট বা আধা ঘন্টাই লাগবে তোমার সম্পূর্ণ সূত্র রিভাইজ করতে বা পড়তে। একবার করে যদি তুমি প্রত্যেক দিন পড়ো, দেখবে 1 মাস পর তোমার মাথার মধ্যে একদম সেট হয়ে গেছে। তোমাদের যাদের সূত্রের নোট প্রয়োজন, আমার নিজের হাতের করা একটা সূত্রের নোট ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের, যাদের প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয় বা ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, নক দিও, তোমাদের দিয়ে দিব। কেমন? আচ্ছা দেখো পরেরটা, নিউটনের বলবিদ্যার ম্যাথ কি বলতেছে? একটা রাস্তা 60 মিটার ব্যাসার্ধের বাঁক নিয়েছে। ওই স্থানটি 6 মিটার চওড়া এবং তার ভিতরের কিনারা হতে বাহিরের কিনারা 0.6 মিটার উঁচু। তাহলে সর্বোচ্চ কত বেগে নিরাপদে বাঁক নেওয়া যাবে? বোঝা যায় বলতো? নিরাপদে বাঁক নেওয়া যাবে। আমরা জানি ট্যান থিটা সমান কি বলতো? ট্যান থিটা ইকুয়াল টু আমরা জানি যে v²/rg ইকুয়াল টু h/x। আমি কিন্তু কোনো থিওরি বিশ্লেষণ করতেছি না, কেমন সূত্র থেকে তোমাকে ক্যালকুলেশন দেখাই দিচ্ছি। কেমন? আশা করি তোমরা এগুলো পারো, খুবই সাধারণ ম্যাথ। তো আমাদের এইচ এর মান দেওয়া আছে এবং এক্স এর মান দেওয়া আছে। বলতেছে আমার ভির মান বের করতে হবে। এখান থেকে আমরা লিখতে পারবো যে v²/rg ইকুয়াল টু h/x। আমার কার মান প্রয়োজন? ভি এর মান প্রয়োজন। সো ভি স্কোয়ার সমান আমরা লিখবো h/x ইন্টু আর ইন্টু কি বলতো? জি। এইচ মানে কি? কত উঁচু বলতো? ভিতরে কিনারা বাহিরে কিনা হয়তো কত উঁচু? 0.06। সো এইচ এর মান তুমি বসাই দিবা। 0. কত দেওয়া আছে? 0.6। ভিতরের কিনারা বাহিরের কিনারা হয়তো কত উঁচু সেটা এইচ। এবং এস ওই যে এক্স রাস্তার কতটুকু চওড়া বলতো? 6 মিটার চওড়া। বুঝছি? এবং আর রাস্তার ব্যাসার্ধ কত মিটার বলতো? 60 মিটার ইন্টু জি এর মান তুমি কত জানো? জি এর মান জানো 9.8। বুঝছি? প্রথম কাজ কি তোমার?
বলবা যে হ্যাঁ দশমিক উঠাই দেওয়া, হ্যাঁ তো দশমিক উঠাই দাও। তুমি এই যে 0.6 কে 0.6 কত লিখবা বলো তো? 0.6 তুমি লিখবা 6। দেখো 0.6 তুমি যদি 6 লিখতে চাও তাহলে কি করতে হবে বলো তো? তাহলে তোমার নিচে কি করতে হবে? নিচে 10 গুণ করতে হবে, তাই না? উপরে কত ছিল? 0.6 ছিল, দশমিক উঠাই দিলাম, তাহলে নিচে কি করতে হবে? 10 দ্বারা গুণ করতে হবে। কেন? এই দশমিকের জন্য একটা এক, দশমিকের পরে একটা সংখ্যা ছিল, তাই একটা 0। সো 0.6 কে আমরা 6 লিখতে চাই, নিচে 10 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। আর যে 9.8 কে আবার দশমিক উঠাইতে যায় না, 9.8 কে 9.8 রাখবা, জি এর মান 9.8 কে 9.8 রাখবা, কেমন? এটা দশমিক উঠানো আমার প্রয়োজন নেই। এবার তুমি কাটাকাটি করো, এই যে দেখো একটা 0 একটা 0 কাটো, 6 6 কাটো, তাহলে উপরে কত থাকে? 6 গুণন 9.8, 6 গুণ 9.8। এবার 6 দ্বারা তুমি 9.8 কে গুণ করলে কত হবে বলো তো? বলতে পারবা? এই ধরনের গুণ তুমি কেমনে করবে একটু ভালো করে মনে রাখো। দেখো তুমি এই যে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে ওই পূর্ণ সংখ্যা দ্বারা আগে তুমি গুণ করবা। 6 দ্বারা তুমি কাকে গুণ করবে? এই 9 কে গুণ করবা। 6 দ্বারা 9 কে গুণ করো, কত হবে বলো তো? 54 হবে। এবার তুমি কি করবা? 6 দ্বারা 8 কে গুণ করবা। 6 আসতে কত হয় বলো তো? 48। কত হবে? 48 হবে। তবে 6 দ্বারা 0.8 কে গুণ করলে কি 48 হবে না? কি হবে? দেখো কয় ঘর পরে দশমিক আছে? এই যে এক ঘর পরে দশমিক আছে, তাহলে তুমি এখানে এক ঘর পরে দশমিক দিবা। বুঝছি? প্রথমে 6 দ্বারা পূর্ণ সংখ্যাকে গুণ করবা, 6 দ্বারা 9 কে গুণ করো 54। এবার 6 দ্বারা 8 কে গুণ করো, কত হবে? 6 আসতে 48, তবে 48 হবে না? এক ঘর পরে দশমিক, এখানে এক ঘর পরে দশমিক দাও, অর্থাৎ 4.8। এবার তুমি কি করবা? এই দুটো যোগ করো, 54 4 কত হবে বলো তো? 58। এই যে দশমিক 8 ছিল, দশমিক 8 কে রাখো। বুঝছি? 6 দ্বারা 9 কে গুণ করো 54, 6 দ্বারা 0.8 কে গুণ করো 4.8। এবার দুইটা যোগ করো, 54 এবং 4.8 যোগ করলে কত হবে? 58.8। সেটা করলে কত পাবো? যে 58.8। এটা কার মান বলো তো? ভি স্কোয়ারের মান। আমার কার মান প্রয়োজন? ভি এর মান প্রয়োজন। তাহলে ভি সমান কি হবে? ভি সমান হবে √58.8। 58.8 এর উপর কি তুমি রুট করতে পারবা বলো তো? পারবা না। 58.8 এর উপরে কি তুমি রুট করতে পারবা? পারবা না। যদি তুমি 64-র উপর রুট করো তাহলে কত হবে? 8। অর্থাৎ 8-এর উপর স্কোয়ার করলে হয় 64, 7-এর উপর স্কোয়ার করলে 49, সেখানে কত আছে? 58। তার মানে অ্যান্সারটা কি হবে বলো তো? 7 থেকে 8-এর মধ্যে। বুঝছি? 8-এর উপর স্কোয়ার করলে 64, তবে এটা কত? 58, মানে 64-র চেয়ে কত? ছোট। এবং 7-এর উপর স্কোয়ার করলে কত? 49, এটা কি 49-এর চেয়ে বড় না? হ্যাঁ বড়। তার মানে বুঝতেছি অ্যান্সারটা কি হবে? 7 এবং 8-এর মাঝখানে হবে। 7 এবং 8-এর মাঝখানে দেখো তো আমাদের কয়টা আছে? একটাই আছে। কত? 7.62। সো সঠিক অ্যান্সার 7.62। বুঝছি নাকি বুঝে নাই বলো? 58 আছে। দেখো 7-এর উপর স্কোয়ার করলে কত হবে? 49 হবে। তবে এটা কি 49 না? 58। তার মানে 7-এর চেয়ে একটু বড় হবে। আবার দেখো তুমি 8-এর উপর স্কোয়ার করলে কত? 64। এটা কি 64 না? 64-এর চেয়ে ছোট। সো 7-এর চেয়ে বড়, 8-এর চেয়ে ছোট হবে। 7-এর চেয়ে বড়, 8-এর চেয়ে ছোট অপশনে কয়টা আছে? একটা। সঠিক অ্যান্সার ডি। বুঝছি? ভি স্কোয়ার বাই আর জি ইকুয়াল টু এইচ বাই এক্স। এইচ এর মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে। প্রথম কাজ, এই যে এইচ এর মান দেওয়া ছিল 0.6, 0.6 কে আমরা 6 বানিয়ে নিয়েছি, তাই নিচে 10 দ্বারা ভাগ করতে হয়েছে, 0 0 কাটছি। দেন আমাদের উপরে থাকছে 6 এবং 9.8, দুটো গুণ করছি কেমনে? 6 দ্বারা 9 কে গুণ করবা 54, 6 দ্বারা 0.8 কে গুণ করলে কত? 6 আসতে 48, অর্থাৎ 4.8। 54 যোগ 4.8 মানে 58.8। 58.8-এর উপর রুট করলে বুঝতেছি 7-এর চেয়ে বড়, 8-এর চেয়ে ছোট। তার মানে আমার অ্যাকুরেটলি রুট করার কি প্রয়োজন আছে? নাই। সঠিক অ্যান্সার তুমি আশা করি বুঝতে পারতেছো যে কোনটা হবে। দেখো কে ইউ 12 13 10 11-তে আসছে। সো এই ধরনের হাতে ক্যালকুলেশন দেখে ভয় পাওয়া যাবে যাবে না। নিজে নিজে যদি প্র্যাকটিস করে এরকম আইডিয়া তোমার অটোমেটিক জেনারেট হবে। কেমন? এই আইডিয়াগুলো তোমার অটোমেটিক জেনারেট হবে। ওকে, চলো পরের আরেকটা ম্যাক দেখি। সাস্টের সাস্ট 18 19 কি বলতেছে দেখো? 3 কেজি ভরের একটা বস্তুর ভর কেন্দ্রের মধ্যে দিয়ে গমনকারী একটা অক্ষের সাপেক্ষে বস্তুটার জড়তার ভ্রামক 2.5 কেজি মিটার স্কয়ার। এই অক্ষ হইতে 1.2 মিটার লম্ব দূরত্বে অবস্থিত সমান্তরাল অক্ষের সাপেক্ষে, কার? সমান্তরাল অক্ষের সাপেক্ষে বলতেছে জড়তার ভ্রামক বের করো। সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র আমাদের কি ছিল বলতো? I ইকুয়াল টু আই জি প্লাস এম এ স্কোয়ার। এটা আমাদের কি? সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, অর্থাৎ কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামক প্লাস কেন্দ্র থেকে আমরা যেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতেছি তাদের মধ্যবর্তী দূরত্ব এইচ এবং ওই বস্তুটার ভর এম। বুঝছি? মনে করি এটা আমাদের একটা বস্তু, এই অক্ষের সাপেক্ষে বস্তুটা জড়তার ভ্রামক বের করতে চাচ্ছি। আমাদের সমান্তরাল অক্ষ উপাদ্য বলে, তাহলে এই বস্তুর এই যে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে তোমার জড়তার ভ্রামক আই জে জানতে হবে, এবং এই কেন্দ্র থেকে তোমার এই বস্তুর মধ্যবর্তী দূরত্ব এই জানতে হবে। এইটা যদি জানো তাহলে সমান্তরাল অক্ষের সাহায্যে তুমি বস্তুটার জড়তার ভ্রামক বের করতে পারবা। সো তখন আই সমান হবে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আইজি প্লাস এম এইচ এর উপর স্কয়ার। বুঝছি? এটা আমাদের সমান্তরাল অক্ষ উপাদ্য ছিল, তাই না?
তো জাস্ট তুমি এবার মান বসাই দিবা। দেখো তাহলে আইজি কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান কত দেওয়া আছে বলতো? এই যে 2.5 প্লাস এম বস্তুর ভর কত 3, এইচ এর মান কত বলো? এই যে 1.2 তার উপর স্কোয়ার। খুবই সহজ ক্যালকুলেশন। কেমনে করবা দেখো, তুমি 2.5 কে 2.5 এর মতোই রাখো প্লাস 3 ইন্টু 1.2 এর উপর তুমি কি স্কোয়ার করতে পারবা? পারবা না। তাহলে উপায়টা কি? দশমিকটা উঠাই দাও। দশমিক উঠাই দেওয়ার উপায় কি বলো তো? যে উপরে 1.2 কে তুমি 12 লিখতে চাচ্ছ, তাহলে নিচে কি করতে হবে? এই দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে কয়টা সংখ্যা? একটা সংখ্যা, সো একটা জিরো। বুঝছি? 1.2 কে 12 লিখতে চাইলে নিচে 10 দ্বারা ভাগ করতে হবে। এবার দেখো যে উপরে 2.5 প্লাস 3 ইন্টু 12-এর উপর স্কোয়ার করলে কত হয়? নিশ্চয়ই তুমি এটা জানো, 144 ডিভাইডেড বাই 10-এর উপর স্কোয়ার করলে কত হয়? এটাও তুমি জানো, কত হয় বলো তো? 100 হয়। বুঝছি? এবার 100 দ্বারা তুমি 144-কে ভাগ করলে কত হবে বলো তো আমাকে তুমি? যে 2.5 প্লাস 3 100 দ্বারা 144-কে ভাগ করলে কত হবে? 1.44। তো তুমি দেখো 3 গুণন 1.44, তাই না? তো এবার 2.5 প্লাস 3 দ্বারা তুমি 1.44 কে গুণ করলে কত পাবা বলো তো? তুমি এই 1.44 কে যদি তুমি 1.5 কল্পনা করো তাহলে কত পাবা? কেমনে করবা? 3 দ্বারা 1.1 কে গুণ করতে পারবা না? অবশ্যই পারবা। 3 দ্বারা আগে 1 কে গুণ করবা, কত হবে? 3 হবে। 3 দ্বারা তুমি 5 কে গুণ করো, 3 5 কত হয়? 15। 15 মানে কত? 1.5। সো 3 এবং 1.5 যোগ করে কত পাবা? 4.5 পাবা। সো 3 দ্বারা 1.5 কে গুণ করলে কত হয় সাধারণত বলো তো? যে আমাদের 4.5 হয়। তবে এটা কি আমাদের 1.5 না, এটা কি 1.44। এটা কিন্তু 1.44। 1.44 কে আমরা 1.5 ধরে নিছি। 1.5 হইলে কত হয়? এটা 4.5। 4.5 এবং 2.5 যোগ করলে কত হবে বলো তো? 7। তবে অ্যাকুরেট অ্যান্সার কি আমাদের 7 হবে না? 7 এর চেয়ে একটু ছোট হবে, কারণ এই যে 1.44 কে আমরা 1.5 ধরে নিছি। সো 7 এর চেয়ে ছোট দেখো তো অপশনে কয়টা আছে? একটাই আছে। কোনটা? 6.82। 7 এর চেয়ে ছোট একটা। সঠিক অ্যান্সার হবে 6.82। বুঝছি? বুঝছি। আশা করি এটা বুঝছো যে খুবই সহজ। দেখো আরেকবার, যে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলতেছে। আমরা জানি সমান্তরাল অক্ষ উপাদ্য অনুযায়ী আইজি প্লাস এম এইচ এর উপর স্কয়ার হয়। আইজির পরিমাণ দেওয়া আছে 2.5, এম এর পরিমাণ 3, এইচ এর পরিমাণ 1.2। 1.2 এর উপর স্কয়ার করতে হবে, পারবো না। তো দশমিক উঠাই দাও, তাহলে উপরে 12 নিচে 10। 12 এর উপর স্কয়ার 144 জানি, ওই যে মুখস্থ করতে বলছিলাম 12। 13 এর উপর স্কয়ার কত জানতে হবে। 10 এর উপর স্কয়ার কত? 100। 144 কে 100 দ্বারা ভাগ করলে কত পাবো? 1.44। সো 3 দ্বারা 1.44 কে গুণ করতে হবে, পারবা না। সো 1.44 কে 1.5 ধরে নাও। সো 1.5 কে 3 দ্বারা আশা করি গুণ করতে পারবা। 3 দ্বারা আগে সামনের পূর্ণ সংখ্যাকে গুণ করবা 3, 3 দ্বারা পরের পয়েন্টকে গুণ করবা 3, 5 কত হয়? 15। এক ঘর পর দশমিক মানে 1.5। সো 3 যোগ 1.5 অর্থাৎ 4.5। 3 দ্বারা 1.5 কে গুণ করলে 4.5 হবে। 4.5 এবং 2.5 যোগ করলে কত হবে বলো তো? 7। তবে সঠিক অ্যান্সার কি 7 হবে না? 7 এর চেয়ে একটু কম হবে, কারণ দেখতেছি 1.44 কে আমরা 1.5 ধরে নিচ্ছি, এই জন্য অ্যান্সারটা 7 আসছে। তবে এটা 1.44 রাখলে অ্যান্সারটা 7 এর চেয়ে ছোট হইতো। তো সঠিক অ্যান্সার 7 এর চেয়ে একটু ছোট। 7 এর চেয়ে একটু ছোট অপশনে কয়টা আছে? একটা ডি নাম্বার, 6.84। সো সঠিক অ্যান্সার এটাই হবে। ক্লিয়ার? বুঝছি। তার মানে অ্যাকুরেট ক্যালকুলেশন কি তোমার করার প্রয়োজন আছে? তুমি কি 6 দ্বারা 1.44 কে গুণ করতে যাবা? নিশ্চয় যাবা না। বা এইটুকু করে আবার রেখেও আসা যাবে না। তাহলে এইভাবে আমরা করতে পারি। সো যে কোনো ক্যালকুলেশন আমরা দেখে এইভাবে করতে পারবো। বুঝছি? সো চলো আমরা পরের ম্যাথ দেখি। আচ্ছা, আর আমাদের ভার্সিটি এমার্স 1.0 এই কোর্সটাতে এখনো ভর্তি চলমান। তোমরা যারা ভর্তি হইতে চাও 3000 টাকার কোর্স মাত্র 1500 টাকায় এনরোল করতে পারবা। এখনো যারা শূন্য থেকে শুরু করতে চাও তাদের জন্য এটা বেস্ট অপশন হতে পারে। বা যারা অন্য প্ল্যাটফর্মে এনরোল করছে কিন্তু ঠিকঠাকভাবে প্রিপারেশনকে গোছায় নিতে পারো নাই, তারা চাইলে আমাদের এই কোর্সটা এনরোল করতে পারো। এনরোল করার আগে অবশ্যই দেখবা আমার চ্যানেলে ভার্সিটি এমার্স 1.0 ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের প্লেলিস্ট আছে। অবশ্যই আমাদের ফার্স্ট পার্টের সকল ক্লাস মোটামুটি 70% ক্লাস ফ্রি করে দেওয়া আছে। তুমি আগে ক্লাসগুলো করো, দেন যদি ভালো লাগে দেন তুমি চাইলে এনরোল করতে পারো। ইনশাল্লাহ তুমি যেই প্ল্যাটফর্মে যুক্ত থাকো না কেন, আমাদের যে কোনো একটা অধ্যায় তুমি একবার ক্লাস করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবা মানে ক্লাসে যা পড়াইছি এর বাইরে ভার্সিটি প্রিপারেশনের জন্য বিন্দু মাত্র কিছু পড়ার প্রয়োজন নাই। জাস্ট ক্লাসে যা পড়াইছি সেটা খুব ভালো করে পড়বা এবং ক্লাস স্লাইডটা সলভ করবা। এরপরে বেশি বেশি প্র্যাকটিসের জন্য প্রশ্ন ব্যাংক করবা, মর দেবে না। ক্লাসে যা করাইছি এর বাইরে একটা প্রশ্ন আসবে না, এই গ্যারান্টি তোমাকে আমরা দিতে পারি। আমাদের কোর্সে এনরোল করলে তোমাকে অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে। পরপর 3টা এক্সাম এবং ক্লাস তুমি কোনোভাবে মিস দিতে পারবা না। ভাইয়ের সাথে 1-to-1 গাইডলাইনের সুযোগ পাচ্ছ, যে কোনো প্রবলেমে সলিউশন করে নিতে পারছো। এবং সপ্তাহে আমাদের 3 দিন গাইডলাইন সেশন এবং ডাউট সলভ ক্লাস হবে। কেমন? তোমরা যদি এনরোল করতে চাও এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, এবং তোমাদের যদি সত্যি নোটের প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা ডিসক্রিপশন বক্সে দেখবা আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া আছে,
গ্রুপে জয়েন হয়ে গিয়ে যদি গ্রুপে না পাও নোটটা, সূত্রের নোট না পাও, তাহলে আমার এই নাম্বারে নক দিবা যে ভাইয়া সূত্রের নোটটা একটু দিয়ে দেন কাইন্ডলি, আমাকে দিয়ে দেওয়া হবে, কেমন? আর তোমার জন্য এই কোর্সটা লাইফ সেভার হইতে পারে এই লাস্ট মোমেন্টে এসে। তোমার যদি প্রিপারেশনকে গোছাই নিতে চাও, যত হাতে ক্যালকুলেশন বা তোমার যে শর্টকাট বা তোমার যদি কনসেপ্টে ঘাবলা থাকে, যদি কনসেপ্ট না বোঝো ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু ভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব হবে না। কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, কেমন? আর এই কোর্সটা এনরোল করলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জিএসটি, আরইউ, তারপরে এগ্রি, যত ভার্সিটি এ ইউনিট বলতে যা বোঝাই, সকল বিশ্ববিদ্যালয়ে 100% ভাবে কাভার হয়ে যাবে। তো চাইলে তোমরা এটা এনরোল করতে পারো। ওকে, চলো মার্কেটিং শেষ, এবার আমরা পরের টপিক দেখি কি বলতেছে। পরের মাতে দেখো, একটা ধাতব গোলকের ভর 6 গ্রাম, এটাকে 3 মিটার দীর্ঘ একটা সুতার এক প্রান্ত বেঁধে প্রতি সেকেন্ডে কতবার বলো তো? 4 বার ঘোরানো হচ্ছে। এর কৌণিক ভরবেগ কত? কি বের করতে বলতেছে? আমাদের কৌণিক ভরবেগ বের করতে বলতেছে। ওকে, তাহলে আমরা কৌণিক ভরবেগ এল সমান কি জানি বলো তো? এমভি আর। এবং ভি সমান চাইলে আমরা কি লিখতে পারি? ওমেগা ইন্টু আর। তাহলে এম ইন্টু ভি সমান যদি ওমেগা ইন্টু আর লিখি, তাহলে কি হবে? ওমেগা আর স্কোয়ার। এবার সব কিছুর মান দেওয়া আছে, জাস্ট বসাই দিবা। এম এর মান কত বলো তো? এম কত দেওয়া আছে? 6 গ্রাম। গ্রামকে কেজি বানাইতে 10⁻³ দ্বারা গুণ করতে হবে। এসআই এককে বসাইতে হবে। ভর দেওয়া আছে 6 গ্রাম, কেজি বানাই দিলাম। ওমেগা কৌণিক বেগ কি দেওয়া আছে? দেওয়া নেই। ওমেগা সমান আমরা চাইলে কি লিখতে পারি? 2πn/t লিখতে পারি। ওমেগা সমান চাইলে 2πn, এর মানে কতবার ঘুরে বলো তো? 4 বার ঘুরে। 2πn/t কত সেকেন্ডে 4 বার ঘুরে? প্রতি সেকেন্ডে, মানে টির মান 1। তাহলে আমরা ওমেগা সমান 2πn/t লিখতে পারি ইন্টু আর মানে কি বলতো? ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত দেওয়া আছে আমাদের? যে দেখো, এই যে 3 মিটার, 3 এর উপর স্কোয়ার করো, তাহলে কত হবে? 9 হবে। বুঝছি, 3 এর উপর স্কোয়ার করলে কত হবে? 9। জাস্ট এবার তুমি ক্যালকুলেশন করো। কিভাবে করবা? 6 গুণন 10⁻³ রাখো, দিন 4 দুগুণ 8, 8 গুণ 9, তাহলে 8 নং কত হয় বলো তো? 72। 72 ইন্টু পাই। দেখো এবার তুমি কি করবা? তুমি 6 দ্বারা 72কে গুণ করো, কত পাবা? 6 দুগুণ দেখো কত? 12, 2 হাতে থাকে 1, 6 7 42, আর একে কত বলো তো? 43। তাহলে আমাদের কত হবে এটা? তাহলে আমাদের এটা হবে 432। বুঝছি, 6 দুগুণ 12, 2 হাতে থাকে 1, 6 গুণ 7, 6 7 42, আর একে 43, 432 গুণন 10⁻, কত বলো তো? -3 ইন্টু পায়ের মান কত তুমি জানো? 3.14। বুঝছি। ওকে, এবার দেখো 432 মানে দশমিক কোথায় আছে বলো তো? এখানে না। হ্যাঁ, আমরা চাচ্ছি দশমিকে আমরা এই ঘর 3 ঘর বামে আনার জন্য। তাহলে কি করতে হবে? আমরা জানি দশমিকে যত ঘর বামে আনবো 10 এর পাওয়ার তত কি করতে হবে বলো তো? যোগ করতে হবে। আমরা দশমিক যত ঘর বামে আনবো 10 এর পাওয়ার তত যোগ করতে হবে। দশমিক ছিল এইখানে, 3 ঘর বামে নিয়ে আসি, অর্থাৎ 0.432 লিখতে চাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? 10⁻³ করতে হবে। এবং এখানে কত ছিল? একটা 10⁻³ ইন্টু 3.14, -3 + 3 কাটা। এবার তুমি 0.43 দ্বারা তুমি 3.14কে গুণ করো, করলে কত হবে আমাকে বলো? নিশ্চয়ই আশা করি তুমি এটা গুণ করাটা অনেক বেশি টাফ হয়ে যাবে, তাই না? গুণ করাটা টাফ হয়ে যাবে, এই জন্য আমরা জেনারেল গুণে যাব না। আমরা স্বাভাবিকভাবে বলতে পারবো এটা অ্যান্সার কত হবে। কিভাবে বলবো? দেখো, তুমি 0.43কে তুমি যদি কত ধরে নাও বলো তো? 0.5। 0.5 মানে কি? হাফটা। সো 0.43কে তুমি 0.5 ধরতে পারো, হাফ ধরো যদি, তাহলে অ্যান্সারটা কত হবে বলো তো? 3কে তুমি 2 দ্বারা ভাগ করলে কত হবে? 1.5 হবে। বুঝছি নাকি বুঝি নাই? তুমি 0.43কে হাফ ধরলে, হাফ দ্বারা 3.14কে গুণ করলে কত পাবা? 1.5 পাবা, তাই না? হ্যাঁ, 1.5 পাবা। তবে অ্যাকুরেট অ্যান্সার কি 1.5 হবে না, 1.5 এর চেয়ে কম হবে, কারণ এটা ছিল 0.4। 0.4কে 0.5 ধরছি, তাই আসছে 1.5। অ্যান্সারটা 1.5 এর চেয়ে কি হবে বলো তো? এর চেয়ে কম হবে। সো তুমি অপশানে দেখো 1.5 এর চেয়ে কম কোথায় আছে? অপশানে দেখো 1.5 এর চেয়ে কম কোথায় আছে? একটাই আছে, ডি নাম্বার। সো এটা হবে সঠিক আনসার। বুঝছি। তুমি যদি ওই ছোট্টবেলার মতো যে 0.43 দ্বারা 3.14কে গুণ করবা, কিভাবে এখানে দশমিক উঠাই দিবা, দশমিক উঠাই দিবা, গুণ করবা, ভাগ করবা, অ্যান্সার বের করবা, তা তোমার একটা ম্যাথ করতে টাইম শেষ, তুমি আর পরের ম্যাথগুলো করতেই পারবা না। সো আমাদের টাইম সেভ করতে হবে। যেহেতু অপশান দেওয়া আছে, তাই আমার একদম অ্যাকুরেটলি একটা প্রশ্নেরও অ্যান্সার করার প্রয়োজন নাই, বুঝছো? ক্যালকুলেশন করার প্রয়োজন নাই, অপশান দেওয়া আছে। আমরা এই যেগুলো ক্যালকুলেশন করা আমাদের যেই মানগুলাতে কঠিন, সেগুলাকে নিজের ইচ্ছা মতো সুন্দর মানে কনভার্ট করে নিব, নিয়ে তারপরে গুণ ভাগ করব, করলে আমরা এখানে একটা অ্যান্সার পাবো। তবে একদম অ্যাকুরেট অ্যান্সার পাবো না, সঠিক অ্যান্সারের আশেপাশে পাবো, বুঝছো? সো ওইটার আশেপাশে এরকম একটাই থাকবে, বেশি থাকবে না। যেমন দেখো 1.5 এর চেয়ে কম হবে, আমরা বুঝলাম 1.5 এর চেয়ে কম কয়টা আছে?
একটা আছে 1.36, এগুলো তো 1.5 এর চেয়ে কম, এগুলো হওয়া সম্ভব না। আশা করি আমরা বুঝছি। ওকে, দেখো পরেরটা কি বলতেছে, যে পৃথিবীর ব্যাসার্ধ 6.37 গুণন 10 টু দি পাওয়ার এটা পজিটিভ 6, ইহার উপরিতলে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড যদি হয়, তবে বলতেছে পৃথিবীর ভর কত। পৃথিবীর ভর বের করতে বলতেছে। আমরা অভিকর্ষ ত্বরণ জি সমান কি জানি বলতো, জি সমান জানি জি এম ডিভাইডেড বাই কি আর স্কোয়ার, জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে এম সমান আমাদের এম বের করতে বলতেছে। এম কি ছিল, পৃথিবীর ভর, আর ব্যাসার্ধ। সো এম সমান কি হবে বলতো, এম সমান হবে জি আর স্কোয়ার ডিভাইডেড বাই জি। এবার জাস্ট মান বসাই দাও, জি এর মান কত 9.8, তারপর আর এর মান কত 6.37 গুণন 10 টু দি পাওয়ার 6, তার উপর কি বলতো স্কোয়ার, বুঝছি, ডিভাইডেড বাই জি। জি এর মান আমরা কত জানি, যে 6.673 গুণন 10 টু দি পাওয়ার -11, বুঝছি। এরপর তোমার কি করতে মন চাচ্ছে, তবে বলছিলাম আমরা দশমিক উঠাবো, তবে 9.8 এর দশমিক আমরা উঠাবো না। ওকে, নিচের 6.673 কে আমরা 6 ধরে নেব, কত 6, এবং উপরের 6.37 কে আমরা কত ধরে নেব, 6 ধরে নেব, বুঝছি। ধরে ক্যালকুলেশন করবো, তাইলে আমাদের অনেক ইজি বিজি হবে। উপরে আছে 9.8 ইন্টু 6.37 কে কত ধরবা 6, 6 এর উপর স্কোয়ার করলে কত হবে ভাই 36 হবে, ইন্টু, বুঝছি 10 টু দি পাওয়ার 6 এর উপর স্কোয়ার করলে কত হবে 6 দুগুণ 12, অর্থাৎ 10 টু দি পাওয়ার 12 হবে, বুঝছি। 6.37 কে 6 ধরবো, কারণ 6.37 এর উপর স্কোয়ার তুমি করতে পারবা না। 6 এর উপর স্কোয়ার করো 36, 10 টু দি পাওয়ার 6 এর উপর স্কোয়ার করো 10 টু দি পাওয়ার কত 12। ওকে, দেন দেখো আমরা এই যে 6 দ্বারা নিচে কত ধরছি, নিচে 6, তাহলে আমাদের কত হবে 6 গুণন 10 টু দি পাওয়ার -11, 6.673 কে আমরা 6 ধরবো। ওকে, এবার আমরা কাটাকাটি করব, 6 দ্বারা 36 কাটলে কত হবে বলো তো 6 হবে, কত হবে 6 হবে। তাহলে আমাদের 9.8 গুণন 6, 9.8 গুণন 6, 9.8 কে হিসেবে সুবিধার জন্য কত ধরবা বলতো 10 ধরবা, তাহলে 10 গুণ 6 কত হবে 60 হবে, ইন্টু এবার পাওয়ারের ক্যালকুলেশন, উপরে কত আছে 10 টু দি পাওয়ার কত বলতো 12, 10 টু দি পাওয়ার -11 কে আমরা যদি উপরে পাঠাই দিই তাহলে মাইনাস কি হবে প্লাস হবে, নিচে যে থাকে নিচের জিনিসকে উপরে পাঠাইলে তার চিহ্নটা বিপরীত হয়ে যায়। তো ছিল -11, উপরে গিয়ে হবে +11, বুঝছি। তাহলে আমাদের কত অ্যান্সার হচ্ছে বলতো 60 গুণন 10 টু দি পাওয়ার কত 12 আর 11 যোগ করলে 23 কেজি। তো 60 গুণন 10 টু দি পাওয়ার 23 কেজি এর আশেপাশে কোথায় আছে দেখো তো, 60 গুণন 10 টু দি পাওয়ার 23 এর আশেপাশে। তুমি বলবা যে ভাই 60 গুণন 10 টু দি পাওয়ার 23, আমাদের দুইটা আছে দেখো, এই যে 69 এবং 55, আমরা কোনটা নিব বলতো, আমরা কোনটা নিব, নিশ্চয়ই সঠিক অ্যান্সারটা 60 এর চেয়ে বড় হবে। কারণ কি, এই যে 6.37 ছিল, এর উপর স্কোয়ার ছিল, যাকে আমরা 6 ধরে নিছি, 6.37 কে 6 ধরে নিছি, যদি 6.37 এর রাখতাম অ্যান্সারটা 60 এর চেয়ে বড় হতো। সো বুঝতেছি অ্যান্সারটা নিশ্চয়ই 60 এর চেয়ে বড় হবে, 60 এর চেয়ে একটু বড়, এবং 10 টু দি পাওয়ার 23 এরকম পাওয়ারও কোথায় আছে, একটাই আছে, এই যে 69.52 গুণন 10 টু দি পাওয়ার 23 কেজি। সো সঠিক অ্যান্সার সি, বুঝছি। বড় ক্যালকুলেশন দেখে কি ভয় পাওয়া যাবে, যাবে না, যত বড় ক্যালকুলেশন তত ইজি। তুমি যদি এই স্টেপগুলো জানো, হাতে ক্যালকুলেশন বিষয়গুলো এমন না যে তোমাকে ধরে খাওয়াই দেওয়া সম্ভব, তোমার জাস্ট এই প্রসেসগুলো বুঝতে হবে যে তুমি একটা ম্যাথ কোন কোন স্টেপে আগাইতে পারো। যেমন তুমি ভগ্নাংশ থাকলে ভগ্নাংশ উঠাই দিবা, কোনো অজগুবি মান থাকলে সেটাকে নিজের সুবিধা মতো একটা সুন্দর পূর্ণ সংখ্যাতে কনভার্ট করবা, দেন তুমি কি করবা পাওয়ারের ক্যালকুলেশন করবা, 3টা স্টেপ আগাবা, যে কোনো হাতে ক্যালকুলেশন শেষ, বুঝছি। এগুলো কিন্তু নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, নাইলে পারা যাবে না। ওকে, পরের ম্যাথ, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, বলতেছে পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ কোথায়, পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ 9.8, তাহলে বলতেছে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মানটা 4.9 হবে, বুঝছি। প্রশ্নে বলতেছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মানটা 9.8 হবে, এটা নির্ণয় খুবই সুন্দর একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি, যে তোমাকে যদি বলা হয় ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানের 25% হবে, বা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানের 1% হবে, যাই বলা হোক না কেন, মানে তোমাকে এমন একটা উচ্চতা বের করতে বলতেছে যে উচ্চতায় অভিকর্ষ ত্বরণ তোমার দেওয়া থাকবে, এরকম যদি দেওয়া থাকে তাহলে সেটা আমরা শর্টকাটে বের করতে পারি। শর্টকাটটা কি ছিল, যে এইচ ইকুয়াল টু, শর্টকাট কি ছিল বলতো, এইচ ইকুয়াল টু √n - 1 ইন্টু আর, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান আমাদের কি হবে, যে এই শর্ত বলবে সেইটা,
বুঝছি? তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এইচ ইকুয়াল টু রুট ওভার n মাইনাস ওয়ান ইন্টু আর। এনটা কি? আশা করি শর্টকাটগুলো তোমরা জানো, যেহেতু আমাদের জাস্ট হ্যান্ড ক্যালকুলেশন, তাই এগুলো ডিটেলস আমি বলতেছি না। ওকে, এন মানে কি? এন মানে মনে রাখবা পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ ডিভাইডেড বাই এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। এন মানে কি? জাস্ট এন মানে কি এটা মনে রাখলে তোমার ম্যাথ শেষ। এন আমাদের জিই বাই জিএইচ, অর্থাৎ পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ ডিভাইডেড বাই এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। এনটা কি? জিই বাই জিএইচ, মনে রাখতে হবে এনটা কি? জিই বাই জিএইচ। সো এখানে দেখো জি মানে পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ কত, প্রশ্নে দেওয়া আছে 9.8। এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত? 4.9। 4.9 দ্বারা 9.8 কে ভাগ করলে কত পাবা? 2 পাবা। সো এন এর মান তুমি কত পেয়ে গেছো? 2। এন এর মান 2, জাস্ট এখানে তুমি বসাইতে বা দেখো, তাহলে রুট ওভার 2 মাইনাস 1। এনটা কি তাইলে বুঝছি বলো তো? এনটা আমাদের কি? এর আমাদের জিই বাই জিএইচ এর মান, জিই বাই জিএইচ এর মান। এই টাইপের ম্যাথ কিন্তু আসে, কেমন খুবই সুন্দর একটা এবং কাজের শর্টকাট। দেখবে এই টাইপের অনেক ম্যাথ আছে, অনেক ম্যাথ আছে। এবার দেখো তোমাকে যদি বলা হয় ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানের 25% হবে, অর্থাৎ তোমাকে বলা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান জিএইচ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত পার্সেন্ট বলো তো? 25%। 25% মানে কি আমাকে তুমি বলো? 25% মানে কি? 25/100 না, 25% মানে 25/100। 25 দ্বারা 100 কাটলে কত হবে? 4, তাই না? অর্থাৎ তোমার আমাদের কার মান প্রয়োজন বলো তো? এন এর মান। এন মানে কি? জিই বাই জিএইচ। এখান থেকে তুমি আমাকে বলো যে জিই বাই জিএইচ সমান কত হবে? জিএইচটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে জিই বাই জিএইচ, এই 4টা এই পাশে যাবে, গিয়ে কি হবে? 4। সো এইটা আমাদের এন এর মান, জিই বাই জিএইচ আমাদের এন এর মান। জাস্ট তুমি এইটা যদি বের করতে পারো তাই উচ্চতা একদম ইজি। এই যে এন ইকুয়াল টু উচ্চতা এইচ ইকুয়াল টু রুট ওভার n মাইনাস 1 ইন্টু আর। এন এর মান বের গেছো 4, রুট ওভার 4 মাইনাস 1 অর্থাৎ 3r। এক লাইন তুমি মুখোমুখি পারবা, করতেও হবে না। বুঝছি? এটা কিন্তু আসে, দেখবা অনেক এমসিকিউ আসে। আবার তোমাকে এটাও বলতে পারে যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 100%। যে কোনো শর্ত দিতে পারে, তুমি জাস্ট এই যে জিই বাই জিএইচ এর মান বের করবা, এটা এন এর মান মনে রাখবা। ওকে, দেন দেখো এইটা, তাহলে এখানে এন এর মান কত? 2 বসাই দিছি। রুট 2, রুট 2 ভ্যালু তুমি কত জানো ভাইয়া? রুট 2 ভ্যালু তুমি জানো 1.41 মাইনাস 1 ইন্টু আর। 1.41 মানে 1.41 থেকে 1 কে বাদ দাও, তাহলে 0.41 ইন্টু কত বলো তো? আর। 0.41 ইন্টু আর, তাহলে 0.41 ইন্টু আর। আর কি বলতো? আর কি? পৃথিবীর ব্যাসার্ধ কত দেওয়া আছে? এই যে 6.4 গুণন 10 টু দি পাওয়ার 6। সো তুমি আমাকে এখন বলো 0.41 দ্বারা 6.4 গুণন 10 টু দি পাওয়ার 6 এ গুণ করতে হবে। অ্যান্সার কত হবে? তুমি কি গুণ করতে যাবা? নিশ্চয়ই যাবা না। এর আগের ম্যাথই সেম টাইপের ছিল। আমরা কি কনভারসেশন করছিলাম বলো তো? 0.41 কে সুবিধার জন্য 0.5 ধরে নিব। 0.5 যদি ধরি তাহলে এই অ্যান্সারটা কত হবে? এর অর্ধেক 3.2 গুণন 10 টু দি পাওয়ার 6, তাই না? বুঝছো? যদি 0.4 কে আমরা 0.5 ধরি, 0.5 মানে কত? হাফ। অর্থাৎ এইটাকে 2 দ্বারা ভাগ করো, কত হবে? 3.2 গুণন 10 টু দি পাওয়ার 6। তবে অ্যাকুরেট অ্যান্সার কি 3.2 গুণন 10 টু দি পাওয়ার 6 হবে না, এর চেয়ে কম হবে। কারণ আমাদের এই যে এটা ছিল 0.41 কে আমরা ধরে নিছি 0.5, তাই আমাদের আসে 3.2। যদি 0.4 রাখতাম নিশ্চয়ই 3.2 এর চেয়ে একটু ছোট হইতো। সো 3.2 এর চেয়ে একটু ছোট এবং 10 টু দি পাওয়ার 6 এরকম অপশানে কয়টা আছে দেখো তো? একটাই আছে, এই যে 2.6 গুণন 10 টু দি পাওয়ার 6। 3.6 এর চেয়ে একটু কম, 3.2 এর চেয়ে একটু কম। এই যে এটা 3.2 গুণন 10 টু দি পাওয়ার 6, এটা কি হইতে পারবে না? এর চেয়ে একটু কম হইতে হবে। এর চেয়ে একটু কম এই যে একটাই আছে 2.6 গুণন 10 টু দি পাওয়ার 6। এখানে 1.6 আছে, 1.6 হওয়া সম্ভব না। 3.2 এর চেয়ে একটু কম হইতে হবে। সো অ্যান্সারটা হবে বি নাম্বার। আশা করি আমরা বুঝছি এটা। খুবই সহজ একটা ক্যালকুলেশন, খুবই সহজ ক্যালকুলেশন। ওকে, চলো পরের ম্যাথ। বলতেছে কোন গ্রহের ভর 24 গুণন 10 টু দি পাওয়ার 29 কেজি, এর ব্যাস দেওয়া আছে 4 গুণন 10 টু দি পাওয়ার 8 মিটার। মুক্তিবেগ কত? মুক্তিবেগ ভিই সমান আমরা কি জানি বলতো? রুট ওভার 2gm ডিভাইডেড বাই, তাই না? এটা আমাদের মুক্তিবেগ নির্ণয়ের সূত্র। সব কিছুর মান দেওয়া আছে, তুমি জাস্ট বসাই দেবা। দেখো 2 ইন্টু জি এর মান কত? 6.673 গুণন 10 টু দি পাওয়ার কত বলো তো? -11 ইন্টু এম, এই যে ভর কত দেওয়া আছে? 24 গুণন 10 টু দি পাওয়ার কত বলো তো? 29। বুঝছি? ডিভাইডেড বাই আমাদের কত বলো তো? আর ব্যাসার্ধ কত? ব্যাস দেওয়া আছে 4 গুণন 10 টু দি পাওয়ার 8। তাহলে ব্যাসার্ধ কত হবে? তার অর্ধেক, তাহলে 2 গুণন 10 টু দি পাওয়ার 8। বুঝছি? এবার কাটাকাটি করো, 2 কাটো, জাস্ট পাওয়ার ক্যালকুলেশন। উপরে যতগুলো পাওয়ার আছে সেগুলোর আমরা এবার ক্যালকুলেশন করব। উপরে 6.6 গুণন 10 টু দি পাওয়ার -11
এবং এখানে কত আছে বলো তো 29, সো 11 যোগ 29 করো এবং নিচের 8 উপরে গিয়ে কি হয়ে যাবে মাইনাস, তাই না? পাওয়ার গুণ থাকলে কি করতে হয়, যোগ করতে হয়, এটার সাথে এটা গুণ আছে, সো -11 যোগ 29 এবং নিচে যে থাকে সে উপরে গিয়ে কি হয়ে যায় মাইনাস, নিচে ছিল +8 উপরে গিয়ে কি হবে -8 উপরে গিয়ে কি হবে যে আমাদের -8 হবে। বুঝছি, আশা করি বুঝছি। ইন্টু এখানে কত আছে 24, 24টাকে লিখো ইন্টু আমাদের কত বলো তো, ইন্টু আমাদের যে 24। বুঝছি। দেখো তুমি হিসেবের সুবিধার জন্য 6.6কে কি ধরবা 6 ধরবা, 6 দ্বারা তুমি এবার 24 গুণ করো, তাহলে কত হবে 424 4 হাতে থাকে 2, 6 2 12 আর 2 14 অর্থাৎ 144 ইন্টু 10 টু দি পাওয়ার যোগ করো তো -11 এবং -8 যোগ করলে কত হবে -19 এবং যদি 29 যোগ করো তাহলে কত পাবা 10 টু দি পাওয়ার 10 পাবা, 10 টু দি পাওয়ার 10 পাবা। বুঝছো, এটার উপর রুট করো, 144 এর উপর রুট করলে কত হবে 12, তাই না? 10 টু দি পাওয়ার 10 এর উপর রুট করলে পাওয়ার অর্ধেক হয়ে যাবে, ছিল 10 টু দি পাওয়ার 10 হয়ে যাবে 10 টু দি পাওয়ার কত 5, সো 12 গুণন 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। এটা আমাদের কি বলতো, এটা আমাদের কি, এটা আমাদের মুক্তিবেগ। বুঝছি এইটুকু। 2 জি এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, 2 মোকাবিলা করলাম, পাওয়ারগুলোকে যোগ করে দিলাম, তাহলে -11 29 -8 কেমন দিয়ে আমরা পাওয়ার দেখতেছি 10 টু দি পাওয়ার 10 হয়ে গেছে। 6.6কে হিসেবের সুবিধার জন্য 6 ধরবো, 6 গুণ 24 144, 144 এর উপর রুট করলে 12 এবং 10 টু দি পাওয়ার 10 এর উপর রুট করলে 10 টু দি পাওয়ার 5 কি দেওয়া আছে মিটার এককে, মিটারকে আমরা কিলোমিটার বানাতে চাচ্ছি, কি বলতো মিটারকে কিলোমিটার বানাতে চাচ্ছি, তাহলে কি করতে হবে 10 টু দি পাওয়ার কি করতে হবে বলতো -3 দ্বারা গুণ করতে হবে, 10 টু দি পাওয়ার -3, তাহলে মিটারটা কি হবে কিলোমিটার পার সেকেন্ড। বুঝছো, 12 গুণ 10 টু দি পাওয়ার 5 কোন এককে, এটা মিটার পার সেকেন্ড, মিটারকে কিলোমিটার বানাবা, তাহলে 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করতে হবে। এবার -3 এবং 5 যোগ করো, কত পাবা বলো তো, তুমি পাবা যে 12 গুণ 10 টু দি পাওয়ার কত 2 কিলোমিটার পার সেকেন্ড। বুঝছি, 5 এবং 3 যোগ করলে 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 2 মানে কত 100, 12 গুণ 100 মানে কত বলো তো, 12 গুণ 100 মানে কত যে আমাদের 1200 কিলোমিটার পার সেকেন্ড। বুঝছি, হ্যাঁ। তাহলে আমাদের এখানে দেখতেছিলাম आंसर 12 গুণ 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড, অপশনে দেখতেছি কিলোমিটারে দেওয়া আছে, মিটারকে কিলোমিটার বানাও, তাহলে কি করতে হবে 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করতে হবে, 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করতে হবে, এই 10 টু দি পাওয়ার 5 এবং 10 টু দি পাওয়ার -3 যোগ করলে 10 টু দি পাওয়ার 2, সো তাহলে आंसर 1200 কিলোমিটার পার সেকেন্ড, সো आंसर ডি নাম্বার। বুঝছি, সহজ কিন্তু। আর তোমার যে রূপান্তরগুলা মিটারকে কিলোমিটার কেমনে বানাবা, সেন্টিমিটার কিউবকে তুমি মিটার কিউব কেমনে বানাবা, এই কনভারসেশনগুলো তোমার জানতে হবে মাস্ট। বেশ কিছু কনভারসেশন এগুলো তোমার মুখস্থ রাখতে হবে, কেমন যে ন্যানোমিটার সমান কত মিটার বা ন্যানোকুলম সমান কত কুলম, সো আমার ওই সূত্রে যে নোট আছে ফিজিক্সের ওইখানে দেখবে প্রথম পেজে এগুলো দেওয়া আছে, সেটা অবশ্যই সবার মাস্ট জানতে হবে, মাস্ট এটা তোমার জানতেই হবে। দেখো পরের ম্যাথ কি বলতেছে, একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে ভূপৃষ্ঠ হইতে 900 কিলোমিটার উপরে থেকে বৃত্তাকার পথে ঘুরতেছে। ওকে, পৃথিবীর ব্যাসার্ধ যদি 6400 কিলোমিটার হয় এবং ভূপৃষ্ঠের মাধ্যাকর্ষণজনিত ত্বরণ যদি 9.81 হয়, তাহলে বলতেছে উপগ্রহটার বেগ কত। একটা উপগ্রহ যদি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় থাকে, তাহলে ওই উপগ্রহের বেগ নির্ণয়ের সূত্র কি বলতো, v = √gm ডিভাইডেড বাই কি r+h, তাই না? v = √gm ডিভাইডেড বাই r+h। চাইলে আমরা gm কে চাইলে কি লিখতে পারি, √gr² ডিভাইডেড বাই r+h লিখতে পারি, তাই না? v √gm ডিভাইডেড বাই r+h, gm সমান হয় আমরা জানি gr², জাস্ট তাহলে v নির্ণয় করবে, এবার জাস্ট মান বসাই দিবা। g এর মান কত 9.81 দেওয়া আছে, r এর মান ইনটু r এর মান কত দেওয়া আছে বলো তো 6400 কিলোমিটার। তুমি কি কিলোমিটার রাখবা না, এসআই এককে নিয়ে যাইতে হবে, কারণ এটা কোন এককে দেওয়া আছে মিটার পার সেকেন্ড, g এর মান মিটার পার সেকেন্ড, এটাকে কিলোমিটার বসাইলে হবে না, মিটার বানাইতে হবে। সো কিলোমিটারকে মিটার বানাইতে আমাদের কি করতে হয় 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করতে হয়, এটা আমরা জানি, তাই না? এটা আমরা জানি, ডিভাইডেড বাই দেখো আর এর মান কত যে তুমি জানো 6400 ডিভাইডেড বাই এইচ এর মান কত, ওই যে এইচ এর মান কত 900 ইনটু এটা কোন এককে কিলোমিটার, কিলোমিটারকে মিটার বানাও 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ। বুঝছি, আর এর মান 6400, উচ্চতা কত 900 কিলোমিটার, দুটা কিলোমিটার, কিলোমিটারকে মিটার বানাইতে 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ। ওকে, বুঝছি। এবার দেখো, এবার আমরা কি করব, জাস্ট যোগ করে দিব, জাস্ট যোগ, আমাদের হয়ে যাবে ক্যালকুলেশন। দেখো উপরে 9.8, উপরে কত 9.8 ইনটু এবার 6400 উপর তোমার কি করতে হবে,
স্কোয়ার করতে হবে। দেখো 6400কে আমরা এইভাবে লিখতে চাচ্ছি যে আমরা এই 64 আলাদা করতেছি এবং ডাবল জিরোকে আলাদা করতেছি। ডাবল জিরোকে আলাদা করা মানে কি বলতো, যে দশমিক ছিল এইখানে, দশমিককে আমরা এইখানে নিয়ে আসতে চাচ্ছি। দশমিক যত ঘর বামে নিয়ে আসবো, টেনের পার তত কি করতে হবে, যোগ করতে হবে। সো 6400কে আমরা যদি 64 লিখতে চাই, 64 লিখতে চাই, তাহলে কি করতে হবে বলতো, 10⁵ যত ঘর বামে আসবে টেনের পাওয়ার তত যোগ, 2 ঘর বামে আসবে অর্থাৎ টেনের পাওয়ার 2 যোগ করতে হবে। ছিল 3, তাহলে 2 যোগ করা হয়ে যাবে 5, তার উপর স্কোয়ার করো। 6400 এবং 900 তুমি যোগ করো, তাহলে কত হবে বলো তো, যে 7300 গুণন 10⁻³ কত, 3। ভাবে এই 7300কে দেখো, দশমিক এখানে ছিল, দশমিককে আমরা এখানে নিয়ে আসতে চাচ্ছি, অর্থাৎ আমরা কত লিখতে চাচ্ছি, 73। দশমিক যত ঘর বামে নিয়ে আসবে টেনের পাওয়ার তত যোগ করতে হবে। সো 7300কে আমরা 73 লিখলে এখানে টেনের পাওয়ার 3 না হয়ে যাবে 5। বুঝছি বলো তো, আশা করি বুঝছি। এবার জাস্ট তুমি ক্যালকুলেশন করবা। 64কে হিসেবে সুবিধার জন্য কত ধরবা, 60 ধরবা, 60 ধরবা। সো 60-এর উপর স্কোয়ার করলে কত হবে বলো তো, দেখো আমাদের উপরে কত আছে, এখানে 9.8 ইন্টু, তুমি যদি 60-এর উপর স্কোয়ার করো কত হবে, 3600 ইন্টু 10⁵ উপর স্কোয়ার করলে 10⁻³ কত, 10 ডিভাইডেড বাই নিচে কত আছে বলো তো, নিচে আমাদের আছে 73 ইন্টু 10⁻, নিচে কত, 5। এবার 10⁵ দ্বারা তুমি 10কে কাটলে কত থাকবে উপরে, 10⁵ থাকবে। বুঝছি, 10 কত থাকবে, 5 থাকবে। বুঝছি বলতো। এবার তাহলে আমাদের উপরে কত আছে, উপরে আমাদের আছে যে 9.8 ইন্টু ডিভাইডেড বাই নিচে কত আমাদের 73, উপরে কত দেখো তো, 3600। 3600কে সেমভাবে আমরা 36 লিখতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, 10⁻² গুণ করতে হবে। 3600কে 36 লিখতে চাচ্ছি, অর্থাৎ দশমিক 2 ঘর বামে আনবো, দশমিক যত ঘর বামে আনবো টেনের পাওয়ার তত যোগ। সো দশমিক ছিল এইখানে, 2 ঘর বামে আনছি। সো 36 ইন্টু 10⁻² ইন্টু 10⁻ কত আমাদের এখানে আছে বলো তো, 5, তার উপর রুট। বুঝছি। এবার তুমি কি করতে পারো, 36 দ্বারা তুমি 73কে কাটো। 36 দ্বারা 73কে কাটতে পারবা, আশা করি পারবা না, তবে 36 দ্বারা তুমি 72কে কাটতে পারবা। সো এটাকে তুমি হিসেবে সুবিধার জন্য 72 ধরো, তাহলে 36, 72 কাটো কত হবে, 2 হবে। 2 দ্বারা 9.8কে কাটো, কত পাবা তুমি, উপরে পাবা তুমি যে 4.9, উপরে কত পাবা, 4.9 ইন্টু 10⁻, কত হবে বলো তো, 10⁻ আমাদের হবে 7, কত, 10⁻7। বুঝছি। তার আমরা উপরে কত পাইলাম, 4.9 গুণ 10⁻7। দেখো রুট ওভার কত, 4.9 ইন্টু 10⁻7, এটাকে ওকে। দেখো তাহলে আমরা কি পাইলাম বলো তো, ভি সমান কি পাইছি এখানে, যে 4.9 গুণ 10⁻7। এবার এটাকে একটু সুন্দর করে লিখতে চাচ্ছি কিভাবে, দশমিক এখানে আছে, দশমিককে 1 ঘর ডানে পাঠাইতে চাচ্ছি। দশমিককে কি করতে চাচ্ছি বলো তো, 1 ঘর ডানে পাঠাইতে চাচ্ছি। সো দশমিককে যত ঘর ডানে পাঠাবো টেনের পাওয়ার তত কি করতে হবে, বিয়োগ। 1 ঘর বামে ডানে পাঠাইছি, সো 10⁻7 ছিল, তাহলে 10⁻ কত হবে বলো তো, 10⁻6 হবে। বুঝছি। দশমিক যত ঘর ডানে পাঠাবো টেনের পাওয়ার তত কি করতে হবে, টেনের পাওয়ার আমাদের তত বিয়োগ করতে হবে। সো 4.9কে 49 লিখতেছে, অর্থাৎ দশমিককে 1 ঘর ডানে পাঠাইছি, তাহলে 1 বিয়োগ 7 ছিল, 7 থেকে 1 বাদ দাও, কত হবে, 6। এবার এটার উপর তুমি রুট করো, কত হবে তুমি আমাকে বলবা। 49-এর উপর রুট করলে কত হবে, 7 গুণন 10⁻6-এর উপর রুট করলে 10⁻ কত, 3। কোন এককে বলো তো, মিটার পার সেকেন্ড। এখানে কিলোমিটার বানাতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, সেম ভাবে 10⁻³ দ্বারা গুণ, তাহলে কত হবে, যে আমাদের 7 গুণন 10⁻³ গুণন 10⁻ কত বলো তো, 3, 10⁻ কত, 3 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে কোন একক এটা বলো তো, এটা আমাদের কোন একক, এটা আমাদের কিলোমিটার পার সেকেন্ড। বুঝছি। 7 গুণ 10⁻³ মিটার পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড দেখতে পাইছি, এই কিলোমিটার বানাতে চাচ্ছে। সো 10⁻³ দ্বারা গুণ, -3 + 3 কাটা, সো অ্যান্সারটা কত হবে, 7 কিলোমিটার পার সেকেন্ড। 7 এর আশেপাশে অপশনে কোথায় আছে দেখো তো, একটা আছে, যে 7.42 গুণন 10⁻, কত বলো তো, 7.42 কিলোমিটার পার সেকেন্ড। সো অ্যান্সার হবে এটা আমাদের। বুঝছি নাকি বুঝি নাই, তোমরা আমাকে বলো এবার। খুবই সহজ, আরেকবার দেখো। ভি সমান √r জি আর স্কয়ার ডিভাইডেড বাই r প্লাস s। জি এর মান দেওয়া আছে 9.81, আর এর মান দেওয়া আছে 6400 কিলোমিটার দেওয়া আছে, মিটার বানাইলা। ওকে। দশমিক কোথায় ছিল, এইখানে। দশমিককে 2 ঘর বামে নিয়ে আসবা। সো 10⁻2 যোগ করতে হবে, দশমিক যত ঘর বামে 10⁻ তত যোগ। ছিল 3, 2 ঘর বামে নিয়ে আসছে, সো 10⁻5। সো 64 গুণন 10⁻5 হয়েছে উপরে। বুঝছি। 64কে হিসেবে সুবিধার জন্য ধরে নিয়েছি স্যার। ক্লিয়ার। এবার দেখো নিচে 6400 এবং 900 আছে, এই দুটো যদি যোগ করি কত হবে, 7300 হবে। কত হবে বলতো, 7300, তাই না। সো দশমিক এখানে আছে, দশমিককে আমরা কত ঘর বামে নিয়ে আসবো, 2 ঘর বামে নিয়ে আসবো। দশমিক যত ঘর বামে আসবে 10⁻ তত যোগ করতে হবে। সো 10⁻3 ছিল, 2 ঘর বামে নিয়ে আসছি, 10⁻5 হয়ে গেছে। ক্লিয়ার। এবার 60-এর উপর স্কোয়ার করো, কত, 3600। 10⁻5-এর উপর স্কোয়ার করলে 10⁻10। নিচে দেখো এই যে 73কে 73-এর মতো রাখো, 10⁻5। 10⁻5 দ্বারা 10⁻10কে কাটলে কত থাকবে, 10⁻5 থাকবে।
উপরে 9.8 নিচে 73, এখানে দেখো এই যে 3600 ছিল তাই না, সেম ভাবে দশমিক আমরা 2 ঘর বামে নিয়ে আসবো, 10 এর পাওয়ার কি করতে হবে যোগ, দশমিক যত ঘর বামে নিয়ে আসি 10 এর পাওয়ার তত যোগ করতে হয়, 2 ঘর বামে নিয়ে আসি, সো 10 টু দি পাওয়ার 2 করে দাও, বুঝছি 3600 কে 36 লিখছি, সো 10 টু দি পাওয়ার 2 করতে হবে। এবার দেখো আমাদের কি হলো যে 36 দ্বারা তুমি যদি 72 কে কাটো কত হবে 2 হবে, এটা 73 ধরবো না, ধরবো 72, তাহলে 36 দিয়ে 72 কে ভাগ করলে কত হবে 2 হবে। এবার 2 দ্বারা 9.8 কে কাটলে 4.9, 2 এবং 5 যোগ করলে 10 টু দি পাওয়ার 7, 4.9 ইন্টু 10 টু দি পাওয়ার 7। এবার দশমিকে এক ঘর ডাইনে পাঠাচ্ছি, 49 বানাবো, দশমিক যত ঘর ডাইনে 10 এর পাওয়ার তত বিয়োগ, সো 7 ছিল হয়ে গেছে 6, 49 এর উপর রুট করলে 7, 6 এর উপর রুট করলে 10 টু দি পাওয়ার 3। এটা কোন এককে পাইছে মিটার পার সেকেন্ড, প্রশ্নে কোন একক চাইছে কিলোমিটার পার সেকেন্ড চাইছে, খেয়াল রাখতে হবে প্রশ্নে দেখো কিলোমিটার পার সেকেন্ডে দেওয়া আছে, সো তুমি এখান থেকে আসি কিন্তু অ্যান্সার করা যাবে না, তোমার কিলোমিটার পার সেকেন্ডে নিয়ে চাইতে হবে। সো মিটারকে কিলোমিটার বানাইতে 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করছি, -3 + 3 কাটা, आंसर দেখতেছে 7 কিলোমিটার পার সেকেন্ড। 7 এর আশেপাশে কয়টা আছে একটাই, 7.42 গুণন 10 টু দি 7.42 কিলোমিটার পার সেকেন্ড। সো সঠিক आंसर এটা। দেখো কত বড় ক্যালকুলেশন, কিন্তু আহামরি কি কঠিন, তুমি যদি একটু নিজে নিজে চেষ্টা করো, তুমি যদি এই অ্যাপ্রোচটা জানো যে এইরকম আমাদের শূন্যগুলোকে আমরা যত চেষ্টা করবো শূন্যগুলোকে কমাবো, তো শূন্যগুলোকে আমরা কমাইছি 64 থেকে 60 ধরছি, দেন ক্যালকুলেশন করছি, এই প্রসেসগুলো আমার অবশ্যই জানতে হবে। কেমন এই প্রসেসগুলো তুমি জানো তাহলে যে কোনো ম্যাথই পারবা, কিন্তু তোমার এই প্রসেসগুলো জানতে হবে, এই প্রসেস জেনে তুমি যদি নিজে নিজে প্র্যাকটিস করো দেন পারবা, নাইলে কিন্তু কোনোদিনই পারবা না, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। ওকে, দেন দেখো পরের ম্যাথ, এটা কৃত্রিম উপগ্রহ 7000 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করছে। ওকে, তাহলে বলতেছে উপগ্রহটির পর্যায়কাল 2 ঘন্টা হলে কেন্দ্রমুখী ত্বরণ কত, কেন্দ্রমুখী ত্বরণ বের করতে বলতেছে আমরা এ সমান জানি যে ওমেগা স্কোয়ার ইন্টু আর, ওমেগা সমান কি বলতো যে 2π/t তার উপর স্কোয়ার ইন্টু আর, জাস্ট মান বসাই দিবা 2 × π ডিভাইডেড বাই টি, টি মানে পর্যায়কাল, এই যে দেখো পর্যায়কাল দেওয়া আছে 2 ঘন্টা, ঘন্টাকে কি বানাইতে হবে সেকেন্ড, সো ঘন্টাকে সেকেন্ড বানাইতে কি করতে হবে তোমার 3600 দ্বারা গুণ করতে হবে, তার উপর স্কোয়ার ইন্টু আর, ব্যাসার্ধ কত 7000 কিলোমিটার, কিলোমিটারকে কি বানাবা মিটার, সো 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ, বুঝছি 2 2 কাটো। দেন দেখো এবার আমরা কি করব যে উপরে পাই নিচে 36 আছে না, দশমিক এখানে আছে, দশমিক আমরা এইখানে নিয়ে আসতে চাচ্ছি, কেমন, তাহলে আমাদের কি করতে হবে বলতো 3.6 গুণন 10 টু দি পাওয়ার, দশমিক যত ঘর বামে 10 এর পাওয়ার তত যোগ, সো দশমিক 3 ঘর বামে তাই 10 এর পাওয়ার 3 যোগ, তার উপর স্কোয়ার ইন্টু দেখো 7000, দশমিক ছিল এইখানে, দশমিক আমরা এইখানে নিয়ে আসতে চাচ্ছি, দশমিক যত ঘর বামে 10 এর পাওয়ার তত যোগ, সো 7.3 ঘর বামে নিয়ে আসি 10 এর পাওয়ার 3 যোগ করতে হবে, ছিল 3 আরো 3 যোগ করে কত হবে 10 টু দি পাওয়ার 6 হবে, বুঝছি। এবার পায়ের মান কত 3.14, তাই না, এই 3 পাই দ্বারা তুমি 3.6 কে কাটো, পায়ের মান 3.14, এটা দ্বারা 3.6 কে কাটো, আমরা কেটে ফেলতে পারি। ওকে, তাহলে 10 টু দি পাওয়ার 3 কে উপরে নিয়ে গেলে কত হবে বলো তো 10 টু দি পাওয়ার -3 তার উপর স্কোয়ার ইন্টু 7 গুণন 10 টু দি পাওয়ার কত 6, তাই না, 10 টু দি পাওয়ার -3 এর উপর স্কোয়ার করো কত 10 টু দি পাওয়ার 6 ইন্টু 7 গুণন 10 টু দি পাওয়ার কত 6, তাহলে দেখো -6 এবং +6 কাটো, তাহলে অ্যান্সারটা কত পাবো 7। তবে সঠিক অ্যান্সার কি 7 হবে বলো তো, না 7 এর চেয়ে কম হবে। কিসের জন্য 7 এর চেয়ে কম হবে দেখো, এইখানে পায়ের মান কত বলো তো, পায়ের মান আমরা কত জানি, পায়ের মান 3.14, তাই না, 3.14 দ্বারা অর্থাৎ 3 তুমি 1 দ্বারা 3.1 দ্বারা তুমি 3.1 দ্বারা যদি 3.6 কে কাটো তাহলে অ্যান্সার কি তুমি 1 পাবা না, নিশ্চয়ই 1 এর চেয়ে বড় পাবা। সো নিচে আমাদের কি হইতো 1 এর চেয়ে বড় একটা সংখ্যা হইতো, উপরে 3.1 দ্বারা 3.6 কে কাটলে এখানে আমাদের কি হইতো 1 এর চেয়ে যেমন কিছু একটা বড় একটা সংখ্যা হইতো, ধরো না 1.2, 1.2 এর উপরে স্কোয়ার করলে হয়তো 1.04। এবার তুমি 7কে 1 এর চেয়ে বড় সংখ্যা দ্বারা ভাগ করতেছো, সো অ্যান্সারটা কি হইতো বলো তো, আমার নিশ্চয়ই 7 এর চেয়ে ছোট হইতো, তাই না, আশা করি আমরা বুঝছি। 1.2 এর উপর যদি স্কোয়ার করো কত পাবা 1.4 পাবা। সো তুমি যদি 7কে যদি তুমি 1.4 দ্বারা 1.02 দ্বারা ভাগ করো তাহলে অ্যান্সারটা কি হবে 7 এর চেয়ে নিশ্চয়ই একটু ছোট হবে। অপশনে দেখো 7 এর চেয়ে একটু ছোট কোনটা আছে, একটাই আছে, কত 5.325, বুঝছি বলতো। জাস্ট এইখানে তুমি একটু বুঝলেই হবে যে 3.1 দ্বারা আমরা যে 3.6 কে একদম কেটে 1 লিখছি, আসলে তো 1 না, এটাকে 1 হবে না, নিচে কি হবে 1 এর চেয়ে একটু বড় হবে, অর্থাৎ ধরে না 1.2, তাহলে নিচে আছে 1.2 এর উপর স্কোয়ার করলে হয়তো বা হবে 1.04, তুমি 7 দ্বারা 1.04 কে ভাগ করলে নিশ্চয়ই অ্যান্সার 7 পাবা না, 7 এর চেয়ে একটু কম। সো অপশনে 7 এর চেয়ে যেটা একটু কম সেটা হবে অ্যান্সার 5.325। আশা করি বুঝছি। চলো নেক্সট প্রশ্ন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন এর মোল গড় বর্গবেগ বের করতে বলতেছে।
মেডিকেল 21/22 এবং জেইউতে আসছে। দেখো আমরা CRMS সমান জানি √3RT/, কি বলতো, এম। CRMS সমান √3RT/m। এবার জাস্ট মান বসাই দিবা। তুমি জানো 3R এর মান কত, তুমি জানো 8.314। টি কত বলতো, 0°C মানে কত কেলভিন, 273 কেলভিন, ডিভাইডেড বাই এম আণবিক ভর, অক্সিজেনের আণবিক ভর কত, 32। এবার জাস্ট ক্যালকুলেশন করবা, তবে ক্যালকুলেশন করলে ভুল হবে, কারণ আমরা আর এর মান এসআই এককে বসাইছি। তো এই যে এম এর মান আণবিক ভরকে এসআই এককে বসাইতে হবে। কেমন, যে অক্সিজেনের আণবিক ভর 32 গ্রাম পার মোল, এটা কোন এককে, গ্রাম পার মোলে, গ্রামকে এসআই একক না, সেটাকে আমার কি বানাইতে হবে, কেজি পার মোল। সো গ্রামকে কেজি বানাইতে 10⁻³ দ্বারা গুণ করতে হবে, তাইলে এটা কেজি পার মোল হবে। বুঝছি, এটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে। সিআরএম এর সূত্রের বেলায় এই এম এর মানটা আমাদের কেজি পার মোলে বসাইতে হবে, অর্থাৎ 10⁻³ দ্বারা গুণ করতে হবে। দেখো এবার আমাদের কাজ কি, জাস্ট এবার আমাদের কাজ যে দেখো 3 কে 3 এর মতো রাখো, 8.314 কে তুমি ধরবা 8 ইন্টু 273 আছে না, দশমিক আছে কোথায়, এখানে দশমিক আমরা 2 ঘর বামে নিয়ে আসতে চাচ্ছি। কয় ঘর, বামে নিয়ে আসতে চাচ্ছি 2 ঘর। আমাদের কত হবে, 2.73 গুণন 10⁻, কত বলতো, 10⁻। আমাদের যত ঘর বামে নিয়ে আসি 10⁻ তত যোগ করতে হয়। বুঝছি, 273 কে 2.73 লিখতে চাচ্ছি, লিখলাম। ওকে, দশমিক আছে 32 এর এখানে, দশমিক আরো এক ঘর বামে নিয়ে আসবা, তাহলে কত হবে বলতো, 3.2। দশমিক যত ঘর বামে নিয়ে আসবা 10⁻ তত যোগ করতে হবে। সো -3 এর সঙ্গে +1 যোগ করলে কত হবে, 10⁻² হবে। বুঝছি, দশমিক যত ঘর বামে 10⁻ তত যোগ। সো তুমি 32 কে 3.2 লিখতে চাচ্ছ, সো 10 এর এক ঘর বামে আসে 10⁻1 যোগ করতে হবে, -3 এর সঙ্গে 1 যোগ করলে 10⁻²। এবার তুমি কি করবা, আমাদের ম্যাথ শেষ। এবার তুমি দেখো যে তুমি 3 দ্বারা 3.2 কে কাটো, তাই না, কাটতে পারি, হ্যাঁ 3.2 কে আমরা হিসেবে সুবিধার জন্য 3 ধরে নিব। তাহলে 8 দ্বারা এই যে তুমি এটা কত ধরবা, 2 ধরবা, 7 3 বাদ হিসেব থেকে, তাহলে 8 দুগুণ কত হবে, 16 হবে। বুঝছি, উপরে 10⁻, কত 2, উপরে 2, এই নিচের 2 গিয়ে কি হয়ে যাবে বলতো, 2 + 2, -2 উপরে গেলে কি হয়ে যাবে, +2। তো আমরা দেখতেছি 16 গুণন 10⁻4, তাই না, তাহলে 16 এর উপর রুট করলে 4, এবং 10⁻4 এর উপর রুট করলে 10⁻, কত 2। অর্থাৎ আমরা দেখতেছি অ্যান্সার কত, 4 গুণন 10⁻², মানে আমাদের কত, 400 মিটার/সেকেন্ড। 400 এর আশেপাশে কোথায় আছে, এই যে একটা আছে 461। বুঝছি, CRMS = √3RT/m। মান বসানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এম এর মান কেজি পার মোলে বানাইতে হবে, অর্থাৎ 10⁻³ দ্বারা গুণ করতে হবে। দেন দেখো আমরা কি করছি, ঠিক আছে, এর মধ্যে রাখো 8.31 কে 8 রাখছি, 273 কে আমরা 2.73 লিখতে চাচ্ছি, দশমিক 2 ঘর বামে, তো 10⁻² যোগ করতে হবে। 3.2 কে 32 কে আমরা 3.2 লিখতে চাচ্ছি, দশমিক 1 ঘর বামে আনলে 10⁻1 যোগ, -3 এর সঙ্গে 1 যোগ করলে 10⁻²। এবার 3 দ্বারা 3.2 কে কাটো এবং 2.7 থেকে 2 ধরো, তাহলে 8 দুগুণ 16, এবং তুমি 10⁻² এবং 10⁻² কে উপরে পাঠাই দাও, 10⁻, কত হবে, +4, তাই না, তাহলে 16 গুণন 10⁻+4, 16 এর উপর রুট করলে 4, 10⁻4 এর উপর রুট করলে 10⁻²। অ্যান্সার তাহলে আমাদের 400 মিটার/সেকেন্ডের আশেপাশে যেটা সেটা। কেমন, সো তোমাদের এই বেসিক ক্লাসটাতে তোমাকে একদম হাতে ক্যালকুলেশন কেমনে করতে হবে এই স্টেপটা জাস্ট ধরাই দিলাম। কেমন, যে তুমি কিভাবে চিন্তা করতে পারো, একটা প্রবলেম আসে তুমি কিভাবে চিন্তা করতে পারো, একটা ক্লাসের মাধ্যমে তোমাকে যদি সব হাতে ক্যালকুলেশন বোঝাই দিই তাহলে তুমি মনে রাখতে পারবে না। কেমন, এই ক্লাসের মাধ্যমে তোমাকে বেসিক যেই ধারণা প্রয়োজন হাতে ক্যালকুলেশনের জন্য সেই অ্যাপ্লিকেশনটা দেখাইছি, সেই অনুযায়ী তোমাকে প্র্যাকটিস করাইছি। তুমি দেখো নিজে নিজে প্র্যাকটিস করতে পারো, তাহলে যে কোনো হাতে ক্যালকুলেশন পারবা। সো ফিজিক্স একদম পুরা বই থেকে যত হাতে ক্যালকুলেশন আছে, সব ধরনের হাতে ক্যালকুলেশন এবং ফিজিক্সের যত শর্টকাট আছে, আমরা শর্টকাট অনেকেই বেশ কিছু আমাদের হেল্পফুল শর্টকাট আছে, এই শর্টকাটগুলো আমরা জানি না, এই জন্য ভার্সিটিতে ভালো করতে পারি না। সো ফিজিক্সের যত শর্টকাট এবং হ্যান্ড ক্যালকুলেশন আছে সেটা একটা ভিডিওতে নিয়ে আসবো। সো তোমরা চাও কিনা সেটা জানাবা, যদি কমেন্টে তোমাদের রেসপন্স বেশি থাকে। সো ইনশাল্লাহ তাহলে নেক্সট ক্লাসে ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে যত এমসিকিউ হ্যাক্স এবং এমসিকিউ শর্টকাট আছে সেইটা, প্লাস যত হ্যান্ড ক্যালকুলেশন আছে সেটা একদম সুন্দর করে ধরে ধরে সলভ করে দিব 2 ঘন্টার ক্লাসের মধ্যেই। সো তোমাদের রেসপন্স বেশি পাইলে ইনশাল্লাহ পরের ভিডিও এই ক্লাসটার উপর হবে। সো সবাই জানাবা যে তোমরা এই ক্লাসটা চাও কিনা, আর যারা ভাইয়ার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করতে পারো। যে কোনো পরামর্শ বা যে কোনো সাহায্যের জন্য চাইলে ভাইয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। সালাম আলাইকুম।